প্রিয় বন্ধুরা আমার, আজ আপনাদেরকে অনন্য সুন্দর রোমান্টিক এবং খুব কষ্টের একটি ড্রামার গল্প বলবো। ভালোবাসা কারো জীবনে সীমাহীন সুখ বয়ে আনে, আর কারো জীবনে নিয়ে আসে অসহ্য যন্ত্রণা। এই ড্রামার রাজকুমারী যাকে ভালোবাসে সেই রাজাই তাকে আটকে রেখে দিনের পর দিন নির্মম অত্যাচার করে, এমনকি তার চোখের সামনেই অন্য আরেকজনকে বিয়ে করে। তবে রাজকুমারীর ভালোবাসার মানুষটিও তার সাথে এমন নির্মম আচরণ করেছিল তাকে প্রাণে বাঁচানোর জন্য। তাহলে চলুন ইন্ট্রো গল্প বাদ দিয়ে সম্পূর্ণ কাহিনী শুরু করা যাক। গল্পের শুরুতেই হোটেলের একটা রুমে দেশের রাজা একটা মেয়ের সাথে জোর জবরদস্তি করতে থাকে। মেয়েটি তাকে বলে, দেখুন আজ আপনার বিয়ে, আপনার এখানে থাকা একদমই ঠিক নয়। এখন আপনার হবু স্ত্রী প্রিন্সেসের কাছে থাকা দরকার। আজ আপনার বিয়ের রাত, আর আমি হচ্ছে আপনার দাসী, আপনি হলেন এই দেশের রাজা। আপনার হবু স্ত্রী যদি এসব জানতে পারে তাহলে সে এখানে আপনাকে খুঁজতে চলে আসবে। কিন্তু রাজা কোনো কথাই শোনে না, বরং তাকে বিছানায় শুয়ে তার ইচ্ছার বিরুদ্ধেই অন্তরঙ্গ সময় কাটাতে থাকে। অন্যদিকে রাজকুমারী বাউবাউ তার বিয়ের পোশাকেই সেই হোটেলে চলে আসে। কিন্তু এদিকে রাজা, যার নাম জি, সে তার দাসী ইউনের সাথে জোর করে অন্তরঙ্গ সময় কাটাতে ব্যস্ত ছিল। এমনকি রাজা ইউনের বারবার সেই জায়গাটাতেই কামড় দিচ্ছিল যেখানে তার অলরেডি ক্ষত ছিল। অন্যদিকে বাউবাউ সেই হোটেলের প্রত্যেকটা রুমে রাজাকে খুঁজতে থাকে এবং একটা সময় সে একটি রুমে রাজাকে দেখতে পায়। আর সে রাজার কাছে এসে তার ঠোঁটে রক্ত দেখে অনেক বেশি ঘাবড়িয়ে যায় এবং সে রাজাকে বলে, তুমি ঠিক আছো তো? আর তুমি এখানে কি করছো? এখনই আমার সাথে বিয়ের অনুষ্ঠানে ফিরে চলো। এই কথা শুনে রাজা তখন বলে, তুমি এত বেশি ইমোশনাল কেন হয়ে যাচ্ছ? আমাদের বিয়ে তো জাস্ট একটা এগ্রিমেন্ট ছিল, তোমার এখানে আসা একদমই ঠিক হয়নি। অন্যদিকে দেখা যায় রাজকুমারী যতক্ষণ এই রুমে প্রবেশ করেছিল তার আগে ইউন অন্য একটা দরজা দিয়ে বাইরে বেরিয়ে গিয়েছিল এবং রাজার একজন লোক তাকে সঙ্গে করে সেখান থেকে নিয়ে যায়। এদিকে রাজকুমারী বাউবাউ তাকে বলে, আমাদের বিয়ের অনুষ্ঠান এখনো সম্পূর্ণ হয়নি, আমার সঙ্গে প্লিজ ফিরে চলো। এমন সময় রাজার 4 বছর আগের একটি ঘটনা মনে পড়ে। তখন সে এতটা প্রভাবশালী ছিল না, আর তার সাথে তখন ইউনের সম্পর্ক ছিল। এই সব কথা মনে করে রাজা সেখান থেকে চলে যায়। এদিকে ইউন যখন প্রাসাদে ফিরে যাচ্ছিল তখন সে 3 বছর আগের একটি ঘটনা নিয়ে ভাবতে থাকে। 3 বছর আগে তাদের পুরো পরিবারকে দেশদ্রোহী হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং সেখানে তার বাবা মা সহ তাকেও শাস্তি দেওয়া হয়েছিল। ইউনকে অন্যান্য সব অপরাধীদের সঙ্গে মেরে ফেলার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের নিয়ে যাওয়ার পথে রাস্তায় কিছু সৈন্য এসে তার পুরো ফ্যামিলিকে মেরে ফেলে এবং সে দেখতে পায় সেই সৈন্য দলের প্রধান হচ্ছে জি, যে এখন বর্তমানে এই বায়ুরাজ্যের রাজা। ইউন তখন তাকে জিজ্ঞাসা করে, আমার মা এবং আমার ভাই কোথায়? জি তখন তাকে বলে, আজ থেকে আগামী 3 বছর তুমি আমার দাসী হয়ে থাকবে, আর তুমি সবসময় আমার চাহিদা মেটাবে এবং আমাকে খুশি করবে। যদি এই 3 বছরে তুমি আমাকে খুশি করতে না পারো তাহলে আমি তোমার পরিবারের সবাইকে মেরে ফেলবো, কিন্তু আগামী 3 বছর যদি তুমি আমাকে খুশি রাখতে পারো তাহলে আমি তোমাকে ছেড়ে দেব এবং তারপর তোমার পরিবারের সাথে তোমাকে দেখা করিয়ে দেব। ইউন তখন নিরুপায় হয়ে তার এই শর্তে রাজি হয়ে গিয়েছিল। যাই হোক, পরের দিন সকালে দেখা যায় বাউবাউ খুব রেগে রয়েছে, কারণ সে জানতে পেরেছে গত রাতে তার হাজবেন্ডের সাথে ইউন ছিল এবং সে ভাবছিল কিভাবে ইউনকে শিক্ষা দেয়া যায়। এদিকে ইউনের যখন ঘুম ভাঙে তখন সে খুব খুশি হয়ে যায়, কারণ আজ তার 3 বছরের এগ্রিমেন্ট পূর্ণ হয়েছে। আজ থেকে সেই দাসের জীবন থেকে মুক্ত হতে পারবে এবং রাজা তাকে কথা দিয়েছিল তার 3 বছর পূর্ণ হওয়ার পর তাকে মুক্তি দেওয়া হবে এবং তার পরিবারের সঙ্গে দেখা করানো হবে। এই খুশিতে সে তার বান্ধবীকে তার একটি চুড়ি উপহার দেয় এবং তাকে বলে, তুমি এই চুড়িটা বিক্রি করে তুমি নিজের জন্য কিছু কিনে নিও। কিন্তু তার বান্ধবী এই ব্রেসলেটটা নিতে চায় না, কারণ এই ব্রেসলেটটা রাজা ইউনকে ভালোবেসে দিয়েছিল। আজ থেকে 4 বছর আগে যখন তারা একে অপরকে ভালোবাসতো রাজা তখন তাকে এটা উপহার দিয়েছিল, কিন্তু বর্তমানে ইউনের কাছে এটার কোনো মূল্যই নেই, কারণ তাদের সম্পর্কটা এখন অনেক বদলে গিয়েছে। সে জোর করে তার বান্ধবীকে সেই ব্রেসলেটটা দিয়ে দেয়। এরপর দেখা যায় বাবাও তাকে সবার সামনে অনেক অপমান করছে, এমনকি তাকে চড়-থাপ্পড়ও মারছে এবং তার পরিবার তুলে গালি দিতে শুরু করে। আর এগুলো সহ্য করতে না পেরে ইউন প্রচন্ড রেগে গিয়ে তার গায়ে হাত তুলতে যায়, কিন্তু ঠিক তখনই রাজা এসে তার হাত ধরে ফেলে। তখন সে তার অন্য হাত দিয়ে বাবাকে থাপ্পড় মারে এবং সে রাজাকে বলে, আজ আমার আর তোমার এগ্রিমেন্টটা পূর্ণ হয়েছে, তাই আজ থেকে আমি আর তোমার দাসী নই। এই কথা শুনে রাজা তখন রেগে তার গলা চেপে ধরে এবং তাকে সেই ব্রেসলেটটা দেখিয়ে বলে, তুমি এই ব্রেসলেটটা কেন বিক্রি করতে দিয়েছো? ইউন বলে, এটা আমার জিনিস, আমি যা ইচ্ছা তাই করতে পারি। রাজা তখন বলে, হ্যাঁ ঠিকই বলেছো, এটা আর কোনো ম্যাটার করে না। এই কথা বলে সে ব্রেসলেটটা আছাড় মেরে ভেঙে ফেলে এবং বলে, আজ যেহেতু তোমার শেষ দিন তাই তোমাকে আমি একটা উপহার দিতে চাই। এই কথা বলে রাজা তার গলায় একটা টোকেন ঝুলিয়ে দেয়, যে টোকেনের সাহায্যে ইউন এই শহর থেকে বের হয়ে যেতে পারবে। এবং রাজা আরো বলে, যেহেতু আমার ওয়াইফ তোমার উপরে রেগে রয়েছে তাই চলো একটা খেলা খেলা যাক। তোমার সামনে সদর দরজা খোলা থাকবে এবং তোমাকে বেছে এই প্রাসাদ থেকে পালাতে হবে। আর অন্যদিকে বাউবাউ তার দিকে তীর ছোড়ার জন্য তীর ধনুক তাক করে। এই সবকিছু দেখে ইউন তখন সেখান থেকে পালানোর জন্য দৌড়াতে শুরু করে, আর অন্যদিকে জি তার ওয়াইফকে তীর মারতে সাহায্য করছিল। এরপর দেখা যায় তারা একের পর এক তীর ছুঁড়ে মারতে থাকে ইউনের দিকে এবং এই তীরগুলো ইউনের পোশাকে লেগে সেখানে
সেখানে আটকে যায় আর ইউন তখন সেখানেই পড়ে যায়। কিন্তু তারপরও ইউন সেখান থেকে বের হয়ে যাওয়ার অনেক চেষ্টা করতে থাকে আর পড়ে যাওয়ার জন্য তার টোকেনটাও সামনে পড়ে যায়। ইউন তখন অনেক চেষ্টা করতে থাকে টোকেনটাকে নেওয়ার জন্য, কিন্তু রাজা সেই টোকেনের উপরে তীর ছুঁড়ে মেরে তার টোকেনটা ভেঙে ফেলে। এটা দেখে ইউন তখন কান্নায় ভেঙে পড়ে। এরপর রাজা তার কাছে আসলে ইউন তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং বলে, আমাদের মধ্যে তো ডিল হয়েছিল তাই না? তুমি আমাকে বলেছিলে 3 বছর পর তুমি আমাকে মুক্ত করে দেবে এবং আমাকে আমার পরিবারের সাথে দেখা করতে দেবে। কিন্তু রাজা তাকে বলে, আজকের এই মুহূর্ত থেকে তোমাকে সবসময় প্রাসাদেই থাকতে হবে আর আমি যেভাবে বলবো তোমাকে সেভাবেই চলতে হবে। পাশ থেকে বাবা বলে, ইউনকে সারাদিন এখানে হাঁটুর উপরে ভর দিয়ে বসে থাকা শাস্তি দাও। রাজা তখন তার ওয়াইফের কথা মেনে নেয় এবং ইউনকে সারা দিন এবং সারা রাত সেখানেই বসিয়ে রাখে। যাই হোক, এরপর দেখা যায় রাজা আহত হয়েছে এবং তাকে ইউনের সামনে দিয়ে ঘরে নিয়ে যাওয়া হয়। এটা দেখে ইউন অনেক অবাক হয়ে যায়। রাজাকে কেউ চক্রান্ত করে আজ একটা তীর ছুঁড়েছে, তবে কেউ সেই আততায়ীকে ধরতে পারেনি, কারণ সেই লোকটা নিজেই আত্মহত্যা করেছে। আর এই বিষয়গুলো নিয়ে রাজার আঙ্কেল অনেক টেনশনে ছিল আর রাজার বুকে এমন তীর বিঁধে থাকা দেখে বাবাও সেখানেই জ্ঞান হারায়। এদিকে রাজার আঙ্কেল ইউনের কাছে গিয়ে বলে, রাজার আজকে শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গিয়েছে আর এর জন্যই তার আগের অসুখটা আবারও ফিরে এসেছে। তার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে। সে বাঁচবে কি মরবে সেটা আজ রাতের উপরেই নির্ভর করে এবং সে ইউনকে অনেক রিকোয়েস্ট করে সে যেন আজ রাজার পাশে থেকে রাজাকে সেবা করে। ইউন তখন বলে, আপনার কি মনে হচ্ছে না আমি রাজাকে মেরে এখান থেকে পালিয়ে যেতে পারি? আঙ্কেল তখন বলে, তুমি আজ 3 বছর এখানে রয়েছো, তুমি কি এখনো বুঝতে পারছো না রাজা কেন তোমাকে এখানে রেখেছে? কারণ বাইরে তুমি মুক্ত হয়ে থাকার থেকে তোমার এখানে দাসী হয়ে থাকা অনেক বেশি সুরক্ষিত। এখান থেকে তুমি যদি বাহিরে যাও তাহলে তোমাকে কেউ জীবিত রাখবে না আর এই কারণে রাজা তোমাকে এখানে রেখেছে। এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি তাকে বাঁচাবে কিনা। আর এই কথা বলেই আঙ্কেল সেখান থেকে চলে যায়। ইউন তখন এই বিষয়গুলো নিয়ে খুব ভাবতে থাকে আর এরপরে দেখা যায় সে রাজার ঘরে চলে আসে এবং সে চেক করে দেখতে পায় রাজার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে। এই অবস্থা দেখে সে ওখানে থাকা সবাইকে বাইরে বেরিয়ে যেতে বলে। এরপর সবাই বাইরে চলে যাওয়ার পর সে অনেক ড্রিঙ্কস করে আর পুরো ঘরে আগুন জ্বালিয়ে আরো বেশি তাপ দিতে শুরু করে যেন রাজার শরীর গরম হয়ে যায়। তারপর সে তার শরীরের সব কাপড় খুলে রাজার পাশে শুয়ে পড়ে এবং তাকে জড়িয়ে ধরে এবং তখন আবারও তার 4 বছর আগের স্মৃতি মনে পড়ে যায়। তখন জি মানে এখনকার রাজা তার জন্য ওয়াইন তৈরি করা শিখে এসেছিল এবং তার কাছে এসে তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু ইউন তখন তাকে ফিরে যেতে বলেছিল। সে বলেছিল, আমাদের বিয়ে আর সম্ভব না, তুমি চলে যাও এখান থেকে। আর এই কথা বলার পর সে আর রাজার সাথে কোনো কথাই বলে না। কিন্তু দেখা যায় জি তখন অনেক বেশি কান্না করতে থাকে এবং বলে, তুমি তো বলেছিলে আমাদের বিয়ে হবে, তাহলে এখন তোমার কি হলো আর তুমি কেনই বা আমাকে বলছো না যে তোমার কি হয়েছে? এমনকি জি ওই দিন সারা রাত বাইরে ঠান্ডার মধ্যে দাঁড়িয়েছিল আর তারপর থেকেই তার এই ভয়ানক অসুখটা হয়ে গিয়েছিল। যাই হোক, এদিকে এসব কিছু মনে করতে করতে ইউন তাকে জড়িয়ে ধরে শুয়েছিল এবং ততক্ষণে জিয়ের শরীর অনেকটাই গরম হয়ে গিয়েছিল। পরের দিন সকালে রাজার যখন ঘুম ভাঙে তখন সে তার পাশে বাবাকে দেখতে পায়, কিন্তু তার হালকা মনে হয়েছিল গত রাতে সে ইউনের কণ্ঠ শুনেছিল। এজন্য সে আঙ্কেলকে জিজ্ঞাসা করে, আচ্ছা গত রাতে কি আমার ঘরে ইউন এসেছিল? বাবাও সেখানে উপস্থিত থাকায় আঙ্কেল তখন মিথ্যা কথা বলে। সে বলে, না গত রাতে তো ইউন এখানে আসেনি। এবং দাসী বলে, কাল সারা রাত বাবা মহারাজের খেয়াল রেখেছে, কিন্তু তাদের একটা কথাও জি বিশ্বাস করে না। যাই হোক, রাতে রাজার সাথে সি দেখা করতে আসে। সি হলো রাজা এবং ইউনের ছোটবেলার বন্ধু। সে রাজাকে বলে তার উপরে যারা হামলা করেছিল সে খোঁজ নিয়ে দেখেছে তারা হলো ডুও ফ্যামিলি, কিন্তু সি এটা বুঝতে পারছে না ডুও ফ্যামিলি হঠাৎ করে কেন তাদের সাথে এত শত্রুতা শুরু করেছে। রাজা তখন তাকে এই বিষয়গুলো ভালোভাবে ইনভেস্টিগেশন করে দেখতে বলে। সি তখন বলে, আচ্ছা ওরা আমাদের সাথে যেভাবে শত্রুতা শুরু করেছে তুমি কি ইউনকে প্রোটেক্ট করতে পারবে? রাজা তখন বলে, এটা তোমার দেখার বিষয় নয়। ইউন যতক্ষণ আমার পাশে আছে ততক্ষণ আমি তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করতে পারবো। এমন সময় তাদের কথার মাঝে সেখানে ইউন চলে আসে। ইউনকে আসতে দেখে মিস্টার সি সেখান থেকে চলে যায়। রাজা তখন ইউনকে বলে, গত রাতে থেকে তুমি আমার পাশে ছিলে? কিন্তু ইউন তখন এই বিষয়গুলো একদমই স্বীকার করে না। এমন সময় তখনই সেখানে বাবাও চলে আসে রাজার সাথে ড্রিঙ্কস করার জন্য। রাজা তখন ইউনকেও তাদের সঙ্গে ড্রিঙ্কস করতে বলে। এরপর ইউন যখন সেই ওয়াইন টেস্ট করে তখন সে অবাক হয়ে যায়, কারণ এটা সেই ওয়াইন ছিল যেটা জি তার জন্য তৈরি করতে শিখেছিল। জি ইউনকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার কি এই টেস্টের কথা মনে আছে? ইউন তখন বলে, না আমার কিছুই মনে নেই। এই কথা বলে সে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন রাজা ইউনের উপরে রেগে গিয়ে বলে, আজ আমি আমার ওয়াইফের সাথে বাসর রাত কাটাবো। কিন্তু বাবাও রাজাকে বলে, তোমার শরীর তো এখনো অসুস্থ। কিন্তু রাজার মাথায় তখন জেদ উঠেছিল ইউনকে কষ্ট দেওয়ার, তাই সে ইউনের হাতে একটা ঝুনঝুনিওয়ালা পায়েল দিয়ে বলে এটা তার ওয়াইফের পায়ে পরিয়ে দিতে। তখন ইউন বাধ্য দাসীর মতো সেটা তার ওয়াইফের পায়ে পরিয়ে দেয়। এরপর জি তার ওয়াইফকে কোলে করে ইউনের সামনে দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইউন যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন কিছু সৈন্য এসে তার হাত পা বেঁধে রাজার রুমের সামনে বসিয়ে রাখে।
তখন আঙ্কেল তাকে বলে রাজা আজকে তোমাকে এখানে বসে থাকার শাস্তি দিয়েছে। আসলে এখানে বিষয়টা হচ্ছে রাজা তার ওয়াইফের সাথে অন্তরঙ্গ সময় কাটাবে আর ইউনকে সেটা বুঝিয়ে তাকে কষ্ট দেবে। এদিকে ইউন তখন তার হাতের বাঁধনটা খোলার চেষ্টা করছিল, কিন্তু কিছুক্ষণ পরেই তার কানে সেই পায়েলের আওয়াজ আসে, যেই পায়েলটা সে একটু আগে রানীর পায়ে পরিয়ে দিয়েছিল। আর এই পায়েলের শব্দ শুনে তার মন একদম ভেঙে যায় এবং সে সারা রাত ওই ঘরের সামনেই বসে থাকে। এরপর সকাল হলে সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এরপর ইউন ঘরে এসে তার মা এবং ভাইকে চিঠি লিখে জানায় সে তাদেরকে খুব মিস করছে। সে এখন শুধু সেই দিনের অপেক্ষায় রয়েছে যেদিন সে তাদের সাথে আবার দেখা করতে পারবে। যাই হোক, এরপর সেদিন রাতেই তাকে জোর করে ধরে প্যাভিলিয়নে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন ইউন জিজ্ঞাসা করে, আচ্ছা আমাকে কেন ধরে নিয়ে যাওয়া হচ্ছে? তখন দাসী তাকে জানায় রাজা আজকেও তাকে তার ঘরের সামনে পাহারাদার হিসেবে বসিয়ে রাখবে। এই কথা শুনে ইউন তখন খুব রেগে যায় এবং সে সবাইকে মেরে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। ঠিক তখনই সে দেখতে পায় 18 জন নর্তকী মেয়ে তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এবং তাদের সবার হাতে এবং পায়ে সেই সেম পায়েলটাই ছিল, যেই পায়েলের শব্দ শুনে গতরাতে সে এত বেশি কষ্ট পেয়েছিল। এবং এই সবকিছু ভাবতে ভাবতে ইউন তখন সেখানে মাথা ঘুরে পানিতে পড়ে যায়। আর তাকে পানিতে পড়ে যেতে দেখে সেই দাসী খুব খুশি হয় এবং এই খবরটা রাজাকে গিয়ে দিতে বলে। এদিকে রাজা প্যাভিলিয়নে তার রানীর সঙ্গে বসে সেই মেয়েদের নৃত্য দেখছিল। তখন রানী তাকে বলে, চলো আজ রাতে আমরা অনেক বেশি এনজয় করি, প্লিজ গত রাতের মতো আজকের রাতটাও নষ্ট করো না। এমন সময় সেই দাসী এসে রাজাকে জানায় একটু আগে ইউন মাথা ঘুরে পানিতে পড়ে গিয়েছে। এটা শুনে রানী বলে, বাহ খুব ভালো তো, সে কি ডুবে মারা গিয়েছে? কিন্তু এই কথা শুনে রাজা তখন নিজেকে আর ঠিক রাখতে পারে না এবং সে তখনই সবাইকে নির্দেশ দেয় এখনই ইউনের মৃতদেহ খুঁজে বের করার জন্য। এরপর ইউন যেখান থেকে পড়ে গিয়েছিল রাজা সেখানে গিয়ে ভাবতে থাকে, আচ্ছা ইউন কি তাকে এতটাই ঘৃণা করে? সে কি তার পাশে থাকার থেকে মৃত্যুটাকে বেশি ভালো মনে করেছে? এমন সময় আবারও 4 বছর আগের ঘটনা দেখানো হয়, যে একদিন ইউনের সাথে দেখা করতে এসে তাকে মজা করে লেকের ধার থেকে ধাক্কা দিতে চেয়েছিল। কিন্তু ইউন তখন প্রচন্ড রেগে গিয়েছিল কারণ সে সাঁতার জানে না এবং তার পানি দেখলে অনেক বেশি ভয় লাগে। আর এই কারণে রাজার এখন অনেক বেশি টেনশন হচ্ছিল। এমন সময় আঙ্কেল তার কাছে এসে বলে ইউন তার রুমেই আছে। এটা শুনে রাজা তখনই ইউনের রুমে চলে আসে এবং এসে দেখতে পায় ইউন সেখানে তার ভেজা চুল শুকাচ্ছে। রাজা তখন তার কাছে গিয়ে বলে, আচ্ছা তুমি তো এর আগে বলেছিলে তুমি পানি দেখে অনেক বেশি ভয় পাও এবং তুমি সাঁতার কাটতে পারো না, তাহলে আজ তুমি কিভাবে বেঁচে গেলে? ইউন তখন বলে, মানুষ সময়ের সাথে নিজেকে বদলিয়ে নেয়। এটা শুনে রাজা তখন তার পাশে গিয়ে বসে এবং তার চুল আশ্রিয়ে দিতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরে সেখানে থাকা আগুন নিভে যায়, যার কারণে ইউনের তখন খুব শীত করছিল। এটা দেখে রাজা তখন নিজের শরীর থেকে গরম কাপড় খুলে সেই আগুনের উপরে রেখে দেয় আর তার কাপড়ে আগুন লেগে সেখানে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। এর ফলে সেই ঘর আবারও গরম হয়ে যায়। মানে রাজা আসলে তাকে টর্চারও করছিল আবার তাকে কেয়ারও করছিল। রাজা তখন ইউনকে জড়িয়ে ধরে বলে, আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ তোমার জীবন কন্ট্রোল করতে পারবে না এবং তোমাকেও সারা জীবন আমার কেয়ার করতে হবে আর আমার দাসী হিসেবেই থাকতে হবে। এই কথা বলেই রাজা সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইউন অবাক হয়ে তাকে দেখতে থাকে। রাজা যখন ইউনের ঘর থেকে বের হয়ে আসতে থাকে ঠিক তখনই মিস্টার সি এসে তাকে অ্যাটাক করে দেয়। মিস্টার সি কে এমন হঠাৎ আক্রমণ করতে দেখে রাজা তাকে বলে, আমি জানি তুমি হয়তো আমার উপরে রেগে আছো, কিন্তু একটা কথা মনে রেখো, তার যাই হয়ে যাক না কেন সে শুধু আমারই থাকবে, তোমার শুধু শুধু তার জন্য এত চিন্তা করতে হবে না। মিস্টার সি তখন বলে, আমি জানি আগে তোমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু এখন তুমি তার উপরে এত অধিকার কেন দেখাচ্ছ? তুমি ইউনের উপরে যেমন আচরণ করছো তাতে কি তোমার মনে হয় সে তোমাকে এখনো ভালোবাসে? আমি অনেক বছর ধরে ইউনের পরিবারের ব্যাপারে ইনভেস্টিগেশন করে দেখেছি, এখন তুমিও এটা দেখতে পারো। 3 বছর আগে তার মা এবং তার ভাইয়ের নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারটা তুমি তাকে বলবে কিনা তুমি নিজেই সেটা ঠিক করো। এই কথা বলে মিস্টার সি রাজাকে একটা ফাইল দিয়ে দেয়। এরপর রাজা যখন তার ওয়াইফের কাছে যায় তখন তার ওয়াইফ অসুস্থ হওয়ার ভান করছিল, যাতে করে রাজা তার কেয়ার করে। কিন্তু দেখা যায় রাজা তার কোনো কেয়ার না করে তার উপরে একটু রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। তখন রানী রাজার ব্যবহারে অনেক বেশি কষ্ট পেয়ে বলতে থাকে ইউনের প্রতি তার হাজবেন্ডের এতটা কেয়ার কেন? এদিকে ইউন একটি স্বপ্ন দেখে অনেক বেশি অস্থির হয়ে উঠেছিল এবং রাজা তার সেবা করছিল এবং রাজা ইউনের পাশে সারা রাত বসে সেবা করতে থাকে। পরের দিন সকালে রাজা তাকে চেক করে দেখে ইউনের জ্বর অনেকটাই কমে গিয়েছে, তাই রাজা সেখান থেকে তার কাজে চলে যায়। অন্যদিকে একটা মহিলাকে দেখানো হয় যার নাম মিসেস জুন। তিনি ওয়াং নামের একজন দাসীকে কাজ দিয়েছিলেন যে সবসময় ইউনের উপরে নজর রাখবে। সে তার দাসীকে বলেছিল সেজন্য ইউনের সাথে মিশে তার সাথে বন্ধুত্ব করে এবং ইউনকে ব্যবহার করে রাজার কাছ থেকে তাদের স্বার্থ হাসিল করতে পারে। যাই হোক, এদিকে পরের দিন ইউন সুস্থ হয়ে তার ঘর থেকে
বেরিয়ে আসে, কারণ সে আজ অনেকটাই সুস্থ অনুভব করছিল। এবং রাজা তখন সেখানে এসে তাকে সুস্থ দেখে অনেকটাই খুশি হয়। এরপর রাজা তাকে সঙ্গে করে নিয়ে তার অফিসে যায়। কিছুক্ষণ পরে একজন দাসী রাজার জন্য চা নিয়ে আসে এবং সে এসে ইচ্ছে করে ইউনকে পা দিয়ে ল্যাং মেরে ফেলে দেয়। এবং ইউন তখন বুঝতে পারে মেয়েটা এই বিষয়টা ইচ্ছা করে করেছে, তাই সে ওই চায়ের কাপটা ওই মেয়ের শরীরেই ঢেলে দেয়। তখন রাজা একটু হাসতে হাসতে বলে, কি ব্যাপার ইউন, তুমি মনে হচ্ছে আমার সামনে বেশি সাহস দেখানোর প্রয়োজন মনে করছো? ইউন তখন বলে, যেহেতু আমাকে এই প্রাসাদেই থাকতে হবে তাই এখানে টিকে থাকার ব্যবস্থাটাও আমাকেই করতে হবে। যার যা খুশি সে সেভাবেই আমার সাথে ট্রিট করবে, আমার উপরে অত্যাচার করবে, সেটা আমি মেনে নেব না। রাজা তখন বলে, তাহলে ফাইনালি তুমি এই প্রাসাদের বাস্তবতাটা বুঝতে পেরেছো। এরপর রাজা ইউনকে তার কাছে টেনে নিয়ে তার গলার সেই ক্ষত জায়গাটাতে আবার কামড় দেয়, ঠিক সেই জায়গাটাই যেখানে সে বারবার কামড় দিয়ে থাকে। এরপর ইউন সেখান থেকে চলে যাচ্ছিল। তখন রাজা তাকে বলে, যেহেতু তুমি সুস্থ হয়ে গিয়েছো তাই আজ রাতে তুমি আমার সাথে থাকবে। ইউন তখন রাজার কথায় রাজি হয়ে সেখান থেকে চলে যায়। এরপর রাতে রাজা ইউনের আসার জন্য অপেক্ষা করতে থাকে। এমন সময় কেউ একজন এসে তার চোখ বেঁধে দেয় এবং তার চোখে মুখে হাত বোলাতে থাকে আর লিখতে থাকে, সাবধানে থেকো। কিন্তু তার স্পর্শ রাজার একটু অন্যরকম লাগছিল। এজন্য রাজা তার হাত ধরে এবং সঙ্গে সঙ্গে বুঝে যায় এটা ইউন নয়। আর এটা বুঝতে পেরে রাজা তখন রেগে গিয়ে তার গলা চেপে ধরে বলে, তুমি এখানে কি করছো? তখন ওয়াং বলে, ইউন তাকে এখানে পাঠিয়েছে এবং আমরা দেখতে পাই আসলে ইউন আজ রাতে তাকে এখানে পাঠানোর বিনিময়ে রাজার মন জয় করতে বলেছিল, যাতে সে রাজার মনে ইউনের জায়গা নিতে পারে। আর এই সুযোগে ইউন মিস্টার সি এর দেওয়া টোকেন নিয়ে রাতে পালিয়ে যাবে। এদিকে এসব কথা শুনে রাজা খুব রেগে যায় এবং সে ইউনকে তখনই ধরার জন্য চলে যায়। অন্যদিকে মিস্টার সি ইউনের জন্য অপেক্ষা করছিল, কারণ সে ইউনকে টোকেন দিয়েছিল পালানোর জন্য। এজন্য সে সদর দরজার বাইরে ইউনের জন্য অপেক্ষা করছিল, কিন্তু ইউন সেখানে আসে না, কারণ ইউন সদর দরজা দিয়ে পালানোর আগেই রাজার লোক তাকে ধরে নিয়ে রাজার সামনে নিয়ে এসেছে। রাজা তখন ইউনের পালানোর ব্যাপার নিয়ে অনেক খারাপ কথা শোনায়। এইসব কথা শুনে ইউন তখন রেগে গিয়ে বলে, আচ্ছা তুমি আমাকে মেরে ফেলো, না হলে একদিন না একদিন আমি এই প্রাসাদ থেকে পালাবই। ইউনের এমন জোর গলায় কথা বলা দেখে রাজা খুব রেগে যায় আর তাকে তখনই অন্য রুমে নিয়ে চলে যায়। এরপর রাজা তাকে আবার জোর জবরদস্তি করতে থাকে এবং সে আবারও ইউনের সেই ঘাড়ের ব্যথা স্থানটাতেই কামড় দেয় এবং এরপর জোর করে তার সাথে অন্তরঙ্গ হতে শুরু করে। এদিকে ইউন বারবার তাকে সরিয়ে দিচ্ছিল। রাজা তখন চিৎকার করে বলে, তোমার কি যোগ্যতা আছে আমাকে অস্বীকার করার? এই কথা শুনে ইউনের তখন আগের একটি বিষয় মনে পড়ে যায়। সেখানে তখন তাকে অন্য একটা ছেলের সাথে বিয়ে দেওয়া হয়েছিল এবং সেই ছেলেটিও তাকে এই একই কথা বলে তার সাথে অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করছিল। যাই হোক, এরপর রাজা যখন বুঝতে পারে ইউন অনেক বেশি ট্রমাটাইজ হয়ে গিয়েছে এবং সে ভয়ে কাঁপছে, তখন সে তাকে ছেড়ে দেয়। ইউন তখন এক কোনায় বসে ভয়ে ভয়ে অনেক বেশি কান্না করতে থাকে এবং তাকে দেখে স্পষ্টই বোঝা যাচ্ছিল একটা মেয়ে কতটা ভয় পেলে তার এমন অবস্থা হতে পারে। যাই হোক, এরপর রাজা এবং রানী তাকে আবারও ডেকে পাঠায়। রাজা ইউনকে বলে, তুমি ওয়াংকে যে উদ্দেশ্যে আমার কাছে পাঠিয়েছিলে আমি সেই কাজটা করেছি, এখন কি তুমি খুশি হয়েছো? তখনই সেখানে মিস্টার সি চলে আসে। সে অনেক অবাক হয়েছিল কারণ ইউন পালাতে পারেনি এবং রাজা যেহেতু জেনে গিয়েছে মিস্টার সি ইউনকে পালানোর জন্য সাহায্য করতে চেয়েছিল, তাই এখন সে মিস্টার সি কে শাস্তি দিতে চায়। এই কথা শুনে ইউন খুব ভয় পেয়ে যায় এবং সে মিস্টার সি কে বলে, তুমি এখনই এখান থেকে চলে যাও, আমি চাই না আমার জন্য আর কোনো মানুষ কষ্ট পাক। মিস্টার সি তখন সেখান থেকে চলে যায় এবং মিস্টার সি সেখান থেকে চলে যাওয়ার পর ইউন নিজেই নিজের গালে থাপ্পড় মারতে মারতে নিজেকে শাস্তি দিতে থাকে। আর এই বিষয়টা দেখে রাজা রানী দুজনেই তখন অনেক বেশি অবাক হয়ে যায়। ইউন এরপর রাজার কাছে নতজানু হয়ে বলে, আমি ভুল করেছি রাজামশাই, এখন আপনি একটা বিয়ে করুন আর দুইটা বিয়ে করুন আর 18টাই বিয়ে করুন, আমি সব রানীকেই সেবা করব। রাজা তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু নিজেই নিজেকে শাস্তি দিতে চাও তাহলে তুমি একটা কাজ করো। এই কথা বলে রাজা একটা বাক্স থেকে 1000টা মুক্তো দিয়ে তৈরি একটা মালা বের করে। এই মুক্তার মালা দেখে ইউন অনেক বেশি অবাক হয়ে যায়। রাজা তখন বলে, এই মুক্তোর মালা সে তার রানীর জন্য নিয়ে এসেছে। তখনই আবারও সেই 4 বছর আগের সিন দেখানো হয়। 4 বছর আগে জি অনেক কষ্টে একটা মুক্তো সংগ্রহ করেছিল এবং সেই মুক্তো দিয়ে একটি ব্রেসলেট তৈরি করে সে ইউনকে গিফট করেছিল। আর এই মাত্র একটা মুক্তা উপহার পেয়ে ইউন তার উপর অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল এবং ইউন পরে জানতে পেরেছিল এই মুক্তাটা জোগাড় করতে গিয়ে জি অনেক বেশি মার খেয়েছে। এই কথা শুনে সেদিন ইউনের অনেক বেশি কষ্ট হয়েছিল এবং একই সাথে তার জন্য এত কষ্ট করতে দেখে ইউন অনেক বেশি খুশিও ছিল। যাই হোক, বর্তমানে রাজা ইউনকে হুকুম করে এই মালা সে যেন তার রানীকে পরিয়ে দেয়, কিন্তু ইউন যখন সেই মালাটা ধরতে যায় রাজা তখন ইচ্ছা করে সেই মালাটা ছিঁড়ে ফেলে আর সেই মালা থেকে 1000টা মুক্তা সেখানে ছড়িয়ে পড়ে এবং রাজার মনে পড়ে যায় সে ইউনের কাছে একবার প্রতিজ্ঞা করেছিল যখন তার টাকা হবে তখন সে ইউনকে 1000টা মুক্তো দিয়ে তৈরি মালা বানিয়ে দেবে। এদিকে মালাটা ছিঁড়ে যাওয়ার জন্য রানী খুব রেগে যায় এবং সে মনে করে এটা হয়তো ইউনি ইচ্ছা করে ছিঁড়ে ফেলেছে।
রাজা তখন ইউনের উপরে টর্চার করার জন্য তাকে বলে, তুমি এখনই আমার রানীর মালার 1000টা মুক্তা কুড়িয়ে ঠিক করে রাখো। 1000টার মধ্যে যদি একটা মুক্তাও কম হয় তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। এই কথা বলে রাজা সেখান থেকে চলে যায়। অন্যদিকে রানী ইউনের হাতের উপরে পা দিয়ে পিষে সেখান থেকে চলে যায়। ইউন তখন তার হাতে খুব আঘাত পায় এবং তার হাত কেটে রক্তাক্ত হয়ে যায়। তবুও সে তার রক্তাক্ত হাত নিয়ে একটা একটা করে সব মুক্ত খুঁটে তোলে। এদিকে রানী অনেক চেষ্টা করেও রাজার সাথে একবারও অন্তরঙ্গ সময় কাটাতে পারে না, কিন্তু এখনো সে হাল ছাড়েনি। সে সবসময় রাজাকে নিয়েই স্বপ্ন দেখে। আসলে সে রাজাকে অনেক বেশি পছন্দ করে, আর সে চাইছিল সে যেন রাজার ছেলের মা হয়, তাহলে হয়তো সে রানীর মর্যাদা পেয়ে যাবে। এজন্য তার দাসী তার জন্য একটা ওষুধ নিয়ে আসে এবং বলে এই ওষুধটা আজ রাতে ওয়াইনে মিশিয়ে রাজাকে খাওয়াতে হবে, তাহলেই রাজা আজ রাতে তার সাথে অন্তরঙ্গ সময় কাটাবে। এরপর রানী রাজার কাছে গিয়ে বলে, আজ রাতে আমি তোমার সাথে ড্রিঙ্কস করব। কিন্তু রানীর এই ব্যবহারে রাজার একটু খটকা লাগছিল। এরপর রানী 2টা কাপে ড্রিঙ্কস ঢেলে রাজাকে খেতে বলে, কিন্তু রাজা ড্রিঙ্কস খাওয়ার আগে বাহানা করে বলে, প্রথমে আমার এই খাবারটা খেতে ইচ্ছা করছে। এরপর সে তার নিজ হাতে রানীকে খাবার খাইয়ে দিতে গিয়ে ড্রিঙ্কসের গ্লাসটা পাল্টিয়ে নেয়, আর তারপর তারা দুজনেই ড্রিঙ্কস করে। ড্রিঙ্কস খাওয়ার পর রানী তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার এখন কেমন লাগছে? আর ঠিক তখনই রাজা সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে তখনই রানীরও মাথা ঘুরতে থাকে এবং খুব গরম লাগতে থাকে। রানী কিছুতেই বুঝতে পারছিল না তার এমন অদ্ভুত অনুভূতি কেন হচ্ছে। এরপর রানী রাজাকে সঙ্গে করে নিয়ে তার ঘরে চলে যায় এবং তারপর নিজের পোশাক খুলে নিজেই রাজার সাথে সবকিছু করতে চায়। রানী যখনই রাজাকে কিস করতে যাবে তখনই রাজার জ্ঞান ফিরে আসে, কিন্তু রাজা তার রানী বাবাওকে ইউন হিসেবে কল্পনা করতে থাকে। এজন্য সে নিজে থেকেই বাবাওকে ইউন ভেবে তার কাছে যেতে থাকে, কিন্তু রানী তার মুখে ইউনের নাম শুনে তাকে চর মেরে বলে, দেখো এটা আমি। তখন রাজা নিজের জ্ঞান ভালোভাবে ফিরে পেয়ে দেখে আসলেই এটা তার রানী। রাজা তখন সেখান থেকে চলে যেতে থাকে। রানী তাকে জড়িয়ে ধরে বলে, তুমি এখন নিশ্চয়ই ওই মেয়েটার কাছে যাচ্ছ, তাই না? তোমার কি আমাকে ভালো লাগে না? আমি কি সুন্দর না? রাজা তখন তার ঘাড়ে একটা আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। পরের দিন সকালে মিস্টার সি রাজাকে বলে, রানী বাবাও যতদিন এই প্রাসাদে আছে ততক্ষণ ইউন এই প্রাসাদে সেফ না। তোমার কি ইউনকে এই প্রাসাদে রাখা ঠিক হচ্ছে? রাজা এই কথা শুনে আবারও রেগে ওঠে এবং বলে, তোমাকে না বলেছি ইউনের বিষয়ে তোমাকে এত টেনশন করতে হবে না? ইউনের প্রোটেকশন কিভাবে নেওয়া যায় সেটা আমি দেখব, তুমি এখন এখান থেকে যাও। মিস্টার সি তখন সেখান থেকে চলে যায়। এরপর রাজা তার আঙ্কেলকে বলে, আমি গোসল করবো, আমার জন্য গরম পানি রেডি করো। অন্যদিকে দেখা যায় আঙ্কেল ইউনের কাছে গিয়ে বলছে রাজা এখন গোসল করছে এবং সে তোমাকে বলেছে সারা রাত তাকে সেবা করতে। এই কথা শুনে ইউন তখন রাজার কাছে চলে আসে। রাজা তখন তাকে তার কাছে যেতে বলে। তখন ইউন রাজার কাছে গিয়ে তাকে গোসল করাতে থাকে, কিন্তু তখনই রাজা তাকে টেনে পানিতে নামিয়ে দেয় এবং রাজা ইউনকে একটা ক্ষত দেখিয়ে বলে, এই ক্ষতটা তোমার এক্স হাজবেন্ড আমাকে দিয়েছিল। তোমাদের যেদিন বিয়ে হয়েছিল সেদিন রাতে সে আমাকে আঘাত দিয়েছিল। এই ক্ষতটা দেখে নিশ্চয়ই তোমার খুব ভালো লাগছে, তাই না? সেদিন রাতে তোমরা নিশ্চয়ই খুব সুন্দর একটা রাত কাটিয়েছিলে, তাই না? তুমি নিশ্চয়ই তোমার হাজবেন্ডকে অনেক বেশি খুশি করেছিলে। ইউন তখন বলে, হ্যাঁ আপনি যা বলছেন সবকিছুই ঠিক। রাজা তখন রেগে তাকে বলে, তাহলে এখন তুমি আমাকে খুশি করো। ইউন তখন বলে, আপনি যা বলবেন তাই হবে। এই কথা বলে সে রাজাকে সর্বোচ্চ খুশি করার চেষ্টা করতে থাকে। ইউন রাজার কাছে গিয়ে রাজাকে সিডুস করতে থাকে এবং সবভাবে সে রাজাকে খুশি করার চেষ্টা করতে থাকে, কিন্তু ইউনের এইসব আচরণ দেখে রাজা একটু অবাক হচ্ছিল। এবং এরপর ইউন যখন আবার রাজার কাছে যাওয়ার চেষ্টা করে রাজা তখনই তার গলা চেপে ধরে এবং ইউন তখন সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর ইউনের যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটা জায়গায় বাঁধা অবস্থায় দেখতে পায় এবং রাজা তাকে এমন একটা জায়গায় নিয়ে এসেছিল যেখানে অনেক ছেলে তাকে দেখতে থাকে। তাকে একটা দোলনায় চড়িয়ে সবার সামনে প্রদর্শন করা হচ্ছিল। রাজার এমন কাজ দেখে ইউন তখন খুব অবাক হয়ে যায়। এদিকে ইউনকে এই অবস্থায় দেখে সব ছেলেরা তখন খুব মজা নিতে থাকে। এরপর ইউন বুঝতে পারে তাকে একটা পতিতালয়ে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে রাজা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সবকিছু দেখছিল, আর ইউন তখন করুণ চোখে রাজার দিকে তাকিয়ে থাকে। এমন সময় মিস্টার সি এসে ইউনকে উদ্ধার করে নেয়, আর ইউন উপর থেকে পড়ে গিয়ে সেখানে জ্ঞান হারায়। মিস্টার সি তখন ইউনকে কোলে করে সেখান থেকে নিয়ে যায়। এরপর 2 দিন পার হয়ে যায়। ইউন এখন আগের থেকে একটু সুস্থ হয়েছে, কিন্তু সে সবসময় চুপচাপ বাড়ির ভিতরে এক জায়গায় বসে থাকে, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, কারোর সাথেই কথা বলে না। এরপর মিস্টার সি তার খোঁজ নিতে আসলে দাসী বলে তার অবস্থা খুব খারাপ। ইউন এবার এতটাই গভীরভাবে কষ্ট পেয়েছে যে সে ঠিকমতো খাবারও খাচ্ছে না। দাসীর মুখ থেকেই সবকিছু শুনে মিস্টার সি তখন নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে রাজাকে গিয়ে আঘাত করে বসে। এরপর তারা দুজনেই একে অন্যের সাথে খুব মারামারি করে। এরপর মিস্টার সি রাজাকে বলে, আচ্ছা তুমি ইউনের সাথে যে কাজটা করেছো সেটা কি আদৌ ঠিক করেছো? তুমি আমাকে বলেছিলে তুমি সবসময় তাকে প্রোটেক্ট করবে, এই কি তার নমুনা? এই সব কথাগুলো ভেবে রাজারও তখন অনেক বেশি খারাপ লাগছিল।
অন্যদিকে ইউনকে রানী ডেকে পাঠিয়েছিল। রানী বলে রাজা তোমাকে বিক্রি করে দিতে চেয়েছিল, এই বিষয়টা শুনে আমার খুব খারাপ লেগেছিল। এরপর সে ইউনকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি এখনো রাজাকে পছন্দ করো, এবং আরো বলে রাজার রুমের পাশে একটি সিক্রেট রুম আছে, তুমি ইচ্ছা করলে সেখানে গিয়ে খোঁজ নিতে পারো, সেখানে হয়তো তোমার ফ্যামিলি সম্পর্কে কোনো ইনফরমেশন থাকতে পারে। এই কথা বলে রানী সেখান থেকে চলে যায়। সেদিন রাতে ইউন সেই সিক্রেট রুমে প্রবেশ করে এবং সেখানে গিয়ে দেখতে পায় অনেক চিঠি ঝোলানো রয়েছে। আর এই চিঠিগুলো সেই চিঠি যেগুলো সে গত 3 বছর ধরে তার মা এবং তার ভাইকে লিখে আসছে। তার পাঠানো একটা চিঠিও যে তার পরিবারের কাছে পৌঁছায়নি, এই বিষয়টা দেখে তার অনেক বেশি কষ্ট লাগে। এরপর সে রানীর সাথে গিয়ে দেখা করে এবং সে রানীকে ধন্যবাদ জানায় এই সব বিষয়গুলো তাকে জানানোর জন্য। এবং সে রানীকে বলে আচ্ছা তুমি কি আমাকে আরেকটা সাহায্য করতে পারবে, তুমি কি আমাকে এই প্রাসাদ থেকে বের হতে সাহায্য করবে, তাহলে তো তোমার পথের কাঁটাও সরে যাবে, মানে তাহলে আমি তোমার পথ থেকে সরে যাব এবং তুমি তোমার হাজবেন্ডের ভালোবাসা পাবে। এই সব কথা শুনে রানী তখন রাজি হয়ে যায়, কিন্তু সে ইউনকে একটা শর্ত দেয়, সেটা হচ্ছে তোমাকে আমার সামনে নতজানু হয়ে এই সব কথাগুলো বলতে হবে, তাহলে আমি তোমাকে সাহায্য করব। ইউন তখন তার কথায় রাজি হয়ে যায় এবং সে তার সামনে নতজানু হয়ে তার কাছে অনেক রিকোয়েস্ট করে। রানী তখন বলে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে পালিয়ে যেতে সাহায্য করব, কিন্তু তারপরে কোনোদিন যেন আমি তোমার মুখ না দেখি। ইউন রানীর কথায় রাজি হয়ে যায়। যাই হোক, সেদিন রাতে রানী ইউনকে প্রাসাদ থেকে পালাতে সাহায্য করে এবং ইউন প্রাসাদ থেকে বের হয়েই প্রথমে তার বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখতে পায় সেই বাড়িটা পুরো পরিত্যক্ত হয়ে রয়েছে। ইউন তখন পুরো বাড়িতে ঘুরে বেড়াতে থাকে এবং তার পরিবারের সাথে কাটানো সময়গুলো ভাবতে থাকে। ঘুরতে ঘুরতে যখন সে তার বাড়ির পিছনে চলে আসে তখন সেখানে 3টা কবর দেখতে পায় এবং এই কবর 3টা দেখে তার আর কোনো কিছু বুঝতে বাকি থাকে না যে তার পরিবারের আর কেউই বেঁচে নেই। এরপর সে অনেক কান্না করতে করতে সেই কবরগুলো খুঁড়তে শুরু করে এবং সে কবর খনন করতে করতে তার মা, তার ভাই এবং তার বাবার জিনিসপত্রগুলো বেরিয়ে আসতে দেখে। আর এগুলো দেখে সে প্রচন্ড কান্না করতে থাকে এবং এখন তার কাছে বেঁচে থাকার জন্য আর কোনো আশা বা ভরসাই ছিল না। এরপর সে একটা পাহাড়ে উঠে যায় এবং সেখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। অন্যদিকে রাজার সব সৈনিকেরা ইউনকে খুঁজে বেড়াচ্ছিল। তারা পুরো শহর তন্ন তন্ন করে খুঁজেও ইউনকে কোথাও খুঁজে পায় না। আঙ্কেল রাজাকে এসে জানায় ইউনকে পুরো শহরে খুঁজে বেড়ানো হয়েছে কিন্তু কোথাও পাওয়া যায়নি। রাজা তখন ভাবে এবার হয়তো সত্যি সত্যি ইউন পালাতে সক্ষম হয়েছে এবং সে সারা জীবনের জন্য ইউনকে হারিয়ে ফেলেছে। এমন সময় একজন সৈনিক এসে জানায় তারা ইউনকে খুঁজে পেয়েছে। রাজা তখন সেই সৈনিকের সাথে একটা পাহাড়ের নিচে গিয়ে দেখতে পায় ইউন সেখানে জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে। এটা দেখে রাজা তাকে কোলে নেয় এবং সে আরো দেখতে পায় ইউন মাথায় অনেক আঘাত পেয়েছে আর তার মাথা থেকে রক্ত বেরোচ্ছে। রাজা তখন দ্রুত ইউনকে প্রাসাদে ফিরিয়ে নিয়ে আসে। অন্যদিকে ইউনকে আবারও প্রাসাদে ফিরে আসতে দেখে রানী খুব রেগে যায়। যাই হোক, এরপর ইউনকে চিকিৎসা করানো হয়। ডাক্তার বলেছিল ইউনের শরীরে অনেক ক্ষত রয়েছে, এমনকি সে তার মাথায়ও অনেক আঘাত পেয়েছে আর এই ক্ষতগুলো সারতে অনেক সময় লাগবে এবং তার মাথায় আঘাত লাগার ফলে তার সাথে যে কি ঘটবে সেটা এখনো বলা যাচ্ছে না। রাজা তখন ইউনের পাশে বসে বলে তুমি যদি চোখ না খোলো তাহলে আমি সবাইকে মেরে ফেলবো। এরপর রাজা ইউনের খুব ভালোভাবে সেবা করতে থাকে এবং যত্ন নিতে থাকে। যাই হোক, কিছুদিন পর ইউনের জ্ঞান ফিরে আসলে রাজা তাকে বলে তুমি এখান থেকে বের হয়ে যাওয়ার সাহস কোথায় পেলে। এই কথা শুনে ইউন তখন তার মুখে ঘুষি মেরে বলে তুমি আমার সাথে এভাবে কথা বলার সাহস কোথায় পেলে জিয়াউজি। এবং রাজা তখন দেখে ইউনের অ্যাটিটিউড পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। সে তখন ইউনকে বলে তুমি আমাকে এখন এই নামে কেন ডাকছো, তুমি তো 4 বছর আগে আমাকে এই নামে ডাকতে। ইউন তখন তার নিজের দিকে ভালোভাবে তাকিয়ে বলে আমি কি ধরনের পোশাক পরে আছি, আর তুমি বা এই ধরনের পোশাক কেন পরে আছো, তোমার ভাই কি তোমাকে আবার আঘাত করেছে। রাজা তখন হাসতে হাসতে বলে তুমি এমন অভিনয় কেন করছো ইউন, তুমি কি গত 4 বছরে হওয়া সবকিছু ভুলে গিয়েছো। কিন্তু ইউন তখন বারবার জিজ্ঞাসা করছিল তার এমন পরিবর্তন কেন হয়েছে। তখনই রাজা তার গলা চেপে ধরে তার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে আর ইউন তখন তাকে 2-4টা ঘুষি মেরে সেখান থেকে সরিয়ে দেয়। আর ইউনের এইসব আচরণ দেখে রাজা তখন সত্যি সত্যি বুঝতে পারে যে ইউনের গত 4 বছরের সব মেমোরি লস হয়ে গিয়েছে এবং কোনো উপায় না পেয়ে রাজা তখন খোঁড়াতে খোঁড়াতে সেখান থেকে চলে যায়। এরপর রাজা ইউনকে টেস্ট করার জন্য তার আঙ্কেলকে বলে ইউনের সামনে এমন সব খাবার নিয়ে যেতে যেগুলো গত 3 বছর ইউন পছন্দই করে না, বরং ওই খাবারগুলো দেখলে ইউন তখন ঘৃণায় বমি করে ফেলতো। এরপর ইউনের সামনে ওই খাবারগুলো রাখা হলে ইউন তখন খুব মজা করে সেই খাবারগুলো খায় এবং আঙ্কেল রাজার কাছে এসে জানায় ইউন ওই খাবারগুলো খুব তৃপ্তির সাথে খেয়েছে, তার মুখে কোনো বিরক্তির ছাপ দেখতে পায়নি। এই সবকিছু শুনে রাজা তখন আবারও অবাক হয়ে যায়। পরের দিন সকালে মিস্টার সি এসে ইউনকে একটি টোকেন দিয়ে বলে তুমি এখনই এখান থেকে পালিয়ে যাও। কিন্তু ইউন সেই টোকেনটা ফেলে দিয়ে বলে আমি কেন এখান থেকে পালিয়ে যাব, এবং সে মিস্টার সি কে অনেক অপমান করে সেখান থেকে বের করে দেয়। এরপর মিস্টার সি রাজার কাছে এসে বলে ইউন সত্যি তার গত 4 বছরের সব স্মৃতি ভুলে গিয়েছে, কিন্তু এত সবকিছু ঘটে যাওয়ার পরও রাজা কোনো কিছুই বিশ্বাস করছিল না। মিস্টার সি তখন বলে আমি যা কিছু বলছি সবকিছুই সত্য, বরং তুমি এই সুযোগে ইউনের সাথে আবার সবকিছু ঠিক করে নিতে পারো। যাই হোক, এরপর রাজা ইউনকে আরো টেস্ট করার জন্য তাকে পানিতে ফেলে দেয়, কারণ গত 4 বছর আগে ইউন পানি খুব ভয় পেত এবং সে সাঁতার জানতো না।
কিন্তু এখন সে পানিকে একদমই ভয় পায় না এবং সে সাঁতার জানে। তাই সে যদি তার স্মৃতি ভুলে যায় তাহলে সে অবশ্যই সাঁতার কাটতে পারবে না। এবং রাজা দেখতে পায় সে সত্যি সাঁতার কাটতে পারছে না এবং সে আস্তে আস্তে পানিতে ডুবে যাচ্ছে। আর এটা দেখে রাজা তখন তাকে পানি থেকে তুলে নিয়ে আসে। এরপর ইউনের যখন জ্ঞান ফিরে আসে তখন সে উঠে রাজাকে জড়িয়ে ধরে বলে, তুমি তো জানো আমি পানি অনেক ভয় পাই, তাহলে তুমি কেন আমাকে পানিতে ফেলে দিলে? অবশেষে রাজা এখন বুঝতে পারে ইউন আসলেই তার গত 4 বছরের সব স্মৃতি ভুলে গিয়েছে। আর এটা বুঝতে পেরে সে ইউনের সাথে আবারও ভালো ব্যবহার করতে শুরু করে। ইউন তখন রাজাকে জিজ্ঞাসা করে, আচ্ছা গত 4 বছরে কি হয়েছে আমাদের মধ্যে? আমরা দুজনকে আলাদা হয়ে গিয়েছি? এই কথা শুনে রাজা তখন তার সাথে খুব ভালো ব্যবহার করে বলেন, না এমন কিছুই হয়নি। আমরা গত 4 বছর একসঙ্গেই ছিলাম আর আমরা অনেক খুশি ছিলাম। তবে এই গত 4 বছরে অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। যেমন তুমি জানতে আমার নাম জিয়াউজি, কিন্তু আসলে আমার নাম ইনজি, এবং আমি এই গত 4 বছরে রাজা হয়ে গিয়েছি। এরপর রাজা যখন তাকে জড়িয়ে ধরতে যায় ইউন তাকে সরিয়ে দিয়ে বলে, দেখো আমাদের এখনো বিয়ে হয়নি আর তোমার উচিত না এখন আমার এত কাছাকাছি আসার। আমাদেরকে এইভাবে দেখলে আমার বাবা এবং ভাই কি মনে করবে বলো তো? ইউন তখন বলে, আচ্ছা তাহলে আমি যখন জেগে উঠলাম তুমি আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করেছিলে? রাজা তখন বলে, কারণ তুমি আমার কথা শুনছিলে না। আমি বারণ করা সত্ত্বেও তুমি ঘোড়া নিয়ে বাইরে ঘুরতে বেরিয়েছিলে। তোমার জন্য আমার অনেক চিন্তা হচ্ছিল, তাই আমি তখন তোমাকে বকা দিয়েছিলাম। ইউন তখন বলে, ও আচ্ছা এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে তুমি কষ্ট পেও না, এখন থেকে আমি তোমার সব কথা শুনে চলবো। আর এই কথা বলে সে রাজাকে জড়িয়ে ধরে। আর ঠিক এমন সময় সেখানে রানী চলে আসে এবং ইউন রানীকে দেখে বুঝতে পারে রাজা তাহলে বিয়ে করে ফেলেছে। এদিকে রানী তখন সেখানে এসে ইউনকে মারতে মারতে বলে, তুমি এখান থেকে সরো। রাজা তখন রানীকে কোনো মতো বুঝিয়ে সেখান থেকে বাইরে বের করে দেয়। এরপর ইউন রাজার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি তাহলে আমাকে ধোঁকা দিয়েছো আর গত 4 বছরে তুমি এসব কিছু করে বেরিয়েছো তাই না? রাজা তখন তাকে বোঝানোর চেষ্টা করে, দেখো আমাদের বিয়ে হলেও আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। আমি রানীকে একটুও ভালোবাসি না, আমি শুধু তোমাকে ভালোবাসি ইউন। কিন্তু ইউন তার কোনো কথা বিশ্বাস না করে তাকে ঘর থেকে বের করে দেয়। রাজা তখন দরজার বাইরে থেকে বলে, আমি ওয়াং নামের একজনকেও বিয়ে করেছি, কিন্তু বিশ্বাস করো আমি কাউকেই ভালোবাসি না। কিন্তু এইসব কথা শুনে ইউনের মন খুব খারাপ হয়ে যায়। সে রাজাকে বলে, আমি এই প্রাসাদে আর থাকতে চাই না, যত দ্রুত সম্ভব তুমি আমাকে অন্য কোথাও রাখার ব্যবস্থা করো। রাজা তখন বলে, আচ্ছা ঠিক আছে আমি তোমাকে অন্য কোথাও রাখার ব্যবস্থা করে দেব। এদিকে রানী তার দাসীর কাছ থেকে জানতে পারে ইউন গত 4 বছরের সব স্মৃতি ভুলে গিয়েছে, আর এই কারণে রাজা আবার তার উপরে দুর্বল হয়ে পড়েছে এবং তাদের সম্পর্ক আবারও আগের মতো হতে শুরু করেছে। এসব কথা শুনে রানী তখন বলে, তাহলে মনে হচ্ছে আমাকে ইউনকে সাহায্য করতে হবে তার আগের সব স্মৃতিগুলো মনে করিয়ে দেওয়ার। এরপর রানী ইউনের সাথে দেখা করে বলে, তুমি কি আসলে আগের সব স্মৃতি ভুলে গিয়েছ? তুমি যদি সত্যি সবকিছু ভুলে যেয়ে থাকো তাহলেও কোনো সমস্যা নেই, আমি তোমাকে সবকিছু মনে করিয়ে দেব। 4 বছর আগে তোমার বাবাই রাজের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, আর এই কারণে তোমার পুরো পরিবারকে শাস্তি দেওয়া হয়েছিল। আর রাজা তাকে গত 4 বছর এই প্রাসাদে আটকে রেখেছে এবং তাকে নির্মমভাবে নির্যাতন করেছে। কিন্তু ইউন রানীর কোনো কথাই বিশ্বাস করে না। সে বলে, রাজা তো আমাকে বলেছে আমার বাবা মাকে বর্ডারে পাঠানো হয়েছে, তারা সেখানে থেকে রাজ্যের সুরক্ষার জন্য বর্ডার গার্ড দিচ্ছে। তখন রানী তাকে সেই সব চিঠিগুলো দেখায় যেগুলো সে তার ভাইকে লিখেছিল। এরপর ইউন ওই সব চিঠিগুলো পড়ে অনেক কান্না করতে থাকে এবং বলে, না এগুলো হতে পারে না। এই কথা বলে সে সব চিঠিগুলো আগুনে পুড়িয়ে ফেলে। তখন রানী তাকে বলে, তোমার কি সবকিছু মনে পড়েছে? ইউন তখন হাসতে হাসতে বলে, আমি কোনো কিছুই ভুলে যাইনি। আর এখানে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেদিন ইউন যখন তার পরিবারের কবর খুঁড়ে সেখান থেকে জিনিসপত্র বের করছিল তখন সেখানে সে একটা চিঠি দেখতে পায়। এই চিঠিটা রাজা তার বাবাকে সিক্রেটলি লিখেছিল এবং সেই চিঠিটা পড়ে সে বুঝতে পারে আসলে তার বাবা ছিল এই রাজ্যের একজন আন্ডার কভার এজেন্ট। তার বাবা এই রাজ্যকে বাঁচানোর জন্য নিজের দেশদ্রোহিতার দায় তার ঘাড়ে নিয়েছিল। কিন্তু তার বাবা এই রাজ্যের জন্য এত ত্যাগ স্বীকার করার পরেও রাজা কেন তার বাবাকে বাঁচালো না এটা ভেবেই সে কান্না করছিল। এরপর সে পাহাড়ে উঠে আত্মহত্যা করার সময় সিদ্ধান্ত নেয় সে মরবে না, বরং সে তাদেরকে মারবে যারা তার পুরো পরিবারকে মেরে ফেলেছে। আর তারপর থেকে সে এখন পর্যন্ত সবকিছু অভিনয় করছে। এরপর সে রানীকে ধন্যবাদ দিয়ে বলে, তোমার জন্যই আমি তোমাদের সবার আসল রূপ দেখতে পেয়েছি। তুমি যদি সেদিন আমাকে পালাতে সাহায্য না করতে তাহলে হয়তো আমি সব কিছু জানতেই পারতাম না। এখন আমি একে একে তোমাদের সবার কাছ থেকে আমার পুরো ফ্যামিলির সাথে করা অন্যায়ের প্রতিশোধ নেব। তুমি তো তোমার রানীর এই পজিশনটা হারাতে চাও না তাই না? কিন্তু এখন আমি তোমার এই রানীর পজিশনটা নিয়ে খুবই ইন্টারেস্টেড। এই কথা শুনে রানী তখন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর ঠিক এমন সময় রাজা সেখানে চলে আসে এবং ইয়ন তখন রাজার সামনে আবারও অভিনয় করতে শুরু করে এবং সে মিনিয়ে মিনিয়ে বলে, তোমরাই তো আসল কাপল, আমাকে তোমাদের মাঝে কাবাব মে হাড্ডি করে কেন রেখেছো? রানী তখন রাজাকে বোঝানোর চেষ্টা করছিল যে ইয়ন সবকিছু
সবকিছু অভিনয় করছে, কিন্তু রাজা রানীর কথা একটুও বিশ্বাস করে না। রানী তখন কোনো উপায় না পেয়ে সেখান থেকে চলে যায়। রাজা তখন ইউনকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি সত্যি আমাকে ঘৃণা করো? ইউন তখন বলে, তোমাকে আমি কেন ঘৃণা করব না বলো তো, তোমার দুইটা ওয়াইফ রয়েছে আর আমি এখনো তোমার প্রেমিকা হিসাবেই রয়ে গেছি। এই কথা বলে ইউন তখন সেখান থেকে চলে যায়। এরপর রাজা ইউনকে একটি দোকানে নিয়ে আসে এবং সে ইউনকে বলে, আমি তোমাকে প্রমিস করেছিলাম তোমাকে 1000টা মুক্ত উপহার দেব এবং এখন আমি আমার প্রমিস রক্ষা করেছি। আমি তোমার জন্য 1000টা মুক্ত দিয়ে এই জামাটা তৈরি করেছি, তুমি প্লিজ এই জামাটা একবার পরে দেখো। কিন্তু রাজার এসব কথা শুনে ইউনের তখন মনে মনে খুব রাগ হচ্ছিল, তবুও সে হাসি মুখে বলে, আচ্ছা ঠিক আছে আমি পরবো। ইউন তখন জামা চেঞ্জ করার জন্য অন্য একটি রুমে যায় আর রাজা তার জন্য বাইরে অপেক্ষা করতে থাকে। কিন্তু অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরও ইউন বের হয় না। রাজা তখন সেই রুমে গিয়ে দেখে ইউন সেখানে নেই, শুধু তার জামাটা পরে রয়েছে। এটা দেখেই রাজা তখন ইউনকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় ইউনকে রানীর ভাই কিডন্যাপ করে নিয়ে এসেছে এবং সে ইউনকে বলে, তোমার এত বড় সাহস হয় কিভাবে যে তুমি আমার বোনের সংসার ভাঙার চেষ্টা করো? তুমি ভুলে যেও না তুমি এখন শুধুমাত্র একজন দাসী। আর এইসব কথা বলতে বলতে সে ইউনকে একটি চাকু দিয়ে ভয় দেখাতে থাকে। এমন সময় রাজাও সেখানে চলে আসে আর ঠিক সেই সময় ইউন নিজেই ওই ছুরিটা নিজের শরীরে ঢুকিয়ে দেয়, কিন্তু বাইরে থেকে দেখে মনে হয় রানীর ভাই ইউনকে ছুরিটা মেরেছে। আর রাজা এটা দেখে চিৎকার করে ওঠে এবং সে সাথে সাথে ইউনকে তার প্রাসাদে নিয়ে এসে চিকিৎসা করাতে থাকে। অন্যদিকে দেখা যায় রানী সারা রাত ইউন যে রুমে ছিল সেই রুমের বাইরে বসে থাকে এবং সেখানে আঙ্কেল আসলে তাকে রিকোয়েস্ট করে বলে রাজা যেন তার ভাইকে ছেড়ে দেয়। তার ভাই ইচ্ছা করে এই কাজটা কখনোই করতে পারে না। এদিকে ঘরের ভিতরে রাজা অনেক বেশি টেনশনে ছিল, কারণ ডাক্তার বলেছিল ইউনের অবস্থা খুব খারাপ। তার উপরে রানীর এসব চেঁচামেচি শুনে সে রেগে বাইরে চলে আসে এবং সে বাইরে এসে রানীকে বলে, আজ থেকে তোমার রানী উপাধি কেড়ে নেওয়া হলো এবং সেই সাথে আজ থেকে তোমাকে অন্য প্রাসাদে রাখা হবে। রানী তখন বলে, তুমি আমাকে শাস্তি দাও কিন্তু আমার ভাইকে ছেড়ে দাও প্লিজ। রাজা তখন সরাসরি বলে দেয়, না তোমার ভাইকে ছাড়া হবে না। রানী তখন বলে, তুমি ভুলে যেও না আমার পরিবার ছাড়া তুমি কিছুই না। রাজা বলে, সেটা আমি অনেক ভালো করেই জানি আর সেই মাসুলি আমি এতদিন ধরে দিচ্ছি। এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে রানী বাইরে বসে অনেক কান্না করতে থাকে। পরের দিন সকালে রানীর বাবা রাজার সাথে দেখা করতে আসে এবং সে রাজাকে সরাসরি বলে, তোমার এত বড় সাহস কিভাবে হলো যে তুমি আমার ছেলেকে আটকিয়ে রেখেছো? তুমি কি ভুলে গিয়েছো যে তোমাকে আমরা 3 বছর বয়স থেকে লালন পালন করে বড় করেছি আর তোমার এই রাজ্যের ভার সামলাতে আমরা তোমাকে কতটা সহায়তা করে থাকি? রাজা তখন বলে, দেখুন আমি শুধু এই দেশের আইন অনুসরণ করছি। কিন্তু রানীর বাবা আরো রেগে গিয়ে বলে, তুমি এখনই আমার ছেলেকে ছেড়ে দাও। এমন সময় ইউন পিছন থেকে এসে বলে, আগে আপনি আপনার ছেলেকে নির্দোষ প্রমাণ করুন, তারপরে অবশ্যই তাকে ছেড়ে দেওয়া হবে এবং আপনি অবশ্যই ভুলে যাবেন না যে এই রাজ্যের রাজাকে। এই কথা শুনে তিনি আরো রেগে যান এবং বলেন, তোমাকে তো তোমার পরিবারের সাথেই মেরে ফেলা উচিত ছিল, তোমাকে এতদিন কেন বাঁচিয়ে রাখা হয়েছে? রাজা তখন রানীর বাবাকে সেখান থেকে চলে যেতে বলে এবং সে বলে, আমি আগে পুরো বিষয়টা তদন্ত করব, তারপরে আপনার ছেলেকে ছেড়ে দেবো নাকি জেলে রাখবো সেটা দেখা যাবে। এইসব কথা শুনে তখন রানীর বাবা সেখান থেকে রেগে চলে যায়। এরপর ইউন রাজার কাছে জিজ্ঞাসা করে, আচ্ছা উনি কেন আমাকে বলল যে আমার বাবা একজন দেশদ্রোহী এবং আমাকে মেরে ফেলা উচিত? রাজা তখন বলে, দেখো তোমার বাবা মা এখন বর্ডারে কাজ করছে আর দেশের পরিস্থিতি এখন অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর কিছু কারণের জন্য তোমার পরিবারের উপরে একটু বদনাম ছড়িয়েছে। এই সব কথা বলে রাজা তখনকার মতো ইউনকে শান্ত করে। এরপর আবার রাজার সাথে রানীর বাবাকে দেখা যায়। রানীর বাবা তখন বলে, তুমি ভুলে যেও না এই রাজ্যের হাজারো মানুষ আমাদের খাদ্যের উপরে নির্ভরশীল, তাই তুমি যদি আমার ছেলেকে না ছেড়ে দাও তাহলে কিন্তু বিষয়টা খুবই খারাপ হবে। এসব কথা শুনে রাজা হেসে বলে, আপনি আমাকে থ্রেট করার চেষ্টা করছেন, কিন্তু এসব করে কোনো লাভ হবে না, কারণ এখন আমি আর আগের মতো নেই। এখন থেকে আমি সব আইন দেখে কাজ করব। এই কথা শুনে রানীর বাবা তখন সেখান থেকে চলে যায়। এদিকে মিস্টার সি রানীর বাবার রাজার সাথে খারাপ ব্যবহার করার কথা শুনে খুব রেগে যায় এবং সে রাজাকে বলে, তোমার এখনই তাকে গ্রেপ্তার করা উচিত। রাজা তখন বলে, দেখো ওদের ফ্যামিলির উপরে আমাদের দেশের অনেক মানুষ টিকে রয়েছে, তাই এখনই ওকে গ্রেপ্তার করা যাবে না। মিস্টার সি তখন বলে, ইউন এখন কেমন আছে? রাজা বলে, এখন আগের থেকে অনেকটাই ভালো রয়েছে। এদিকে রাতে রানীর সাথে ইউন দেখা করতে যায়। তখন রানী ইউনকে বলে, আচ্ছা প্রথমে তুমি আমার কাছ থেকে আমার হাজবেন্ডকে কেড়ে নিলে, এরপর আমার কাছ থেকে আমার ক্ষমতাটাও কেড়ে নিলে, এখন আবার রাজাকে নিজের হাতের মধ্যে রেখে পুরো রাজ্যকে কন্ট্রোল করছো। এরপরে তুমি আর কি করতে চাও ইউন? তুমি কি এখন নিজেকে রানী হিসেবে দেখতে চাও? এই কথা শুনে ইউন তখন হাসতে হাসতে বলে, 4 বছর আগে আমার ফ্যামিলিকে বাঁচানোর জন্য আমি একটা ছেলেকে বিয়ে করেছিলাম আর এবারও বর্ডারে থাকা আমার পরিবারকে বাঁচানোর জন্য এই সবকিছু করছি। ইউন আরো বলে, 4 বছর আগে তোমার পরিবার আমার পুরো পরিবারটাকে ধ্বংস করে দিয়েছিল। তুমি সবসময় আমাকে নিজের শত্রু ভেবে এসেছো, শত্রুর মতো ব্যবহার করেছো, তাহলে তুমি আমার কাছ থেকে আর কি আশা করতে পারো বলো? রানী তখন রেগে গিয়ে বলে, রাজা শুধুমাত্র আমার, তুমি ওর জীবন থেকে সরে যাও। ইউন তখন বলে, রাজা আমাকে ভালোবাসে, তোমাকে নয়। এই কথা বলে সে সেখান থেকে চলে যায় আর রানী তখন বসে অঝোরে কান্না করতে থাকে।
যাই হোক, পরের দিন ইউন সব দাসদাসীদেরকে তার সামনে হাজির করে এবং বলে আগামীকাল এখানে বাইজার সেরিমনি হবে, তাই আমি চাই না সেই অনুষ্ঠানে যেন কোনো সমস্যা হয়, এজন্য আমি আগে থেকেই সবকিছু চেক করব। এই কথা বলে সে একটা বাঁশ দিয়ে ওখানে থাকা কাপড় পরাতে যায়। তখন রানীর দাসী বলে ওঠে সে যেন ওই বাঁশটা ব্যবহার না করে, এই বাঁশটা আগামীকালের অনুষ্ঠানের জন্য রেখে দেওয়া হয়েছে। কিন্তু ইউন সেই দাসীর কথা শোনে না এবং সে কাপড়টা পুড়িয়ে ফেলে, কিন্তু দেখা যায় সেখানে আসলে কোনো সমস্যাই হয় না। এরপর ইউন মিসেস জুনের কাছে যায়। মিসেস জুন এই অনুষ্ঠানের সব দায়িত্বে ছিলেন। ইউন তখন তাকে বলে আমি আগামীকালের অনুষ্ঠানে কোনো একটা সমস্যা হওয়ার সম্ভাবনা আন্দাজ করছি। এই কথা শুনে মিসেস জুন বলে আচ্ছা তুমি টেনশন করো না, আমি সবকিছু দেখে রাখবো। ইউন তখন হেসে বলে আসলে আমি নিজেকে বাঁচাতে চাই এবং আপনাকেও বাঁচাতে চাই। আগামীকাল আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে আমরা দুজনে মিলে রানীর পরিবারকে ফাঁসাতে পারবো, তাদের আসল রূপ সবার সামনে ফাঁস করে দিতে পারবো। এই সবকিছু শুনে তখন মিসেস জুন রাজি হয়ে যায়। যাই হোক, পরের দিন রাতে সেখানে নিউ ইয়ারের অনুষ্ঠান শুরু হয়ে যায়। সেখানে রাজা এবং ইউন একসাথে ফানুস উড়াচ্ছিল আর দূর থেকে রানী সবকিছু দেখতে থাকে। এরপর ইউন সেই অনুষ্ঠানের অংশ হিসাবে একটা বাঁশকে আগুনে পোড়াতে থাকে, কিন্তু এমন সময় রাজা কিছু একটা সন্দেহ করে ইউনকে সেখান থেকে সরিয়ে দেয়। আর ঠিক তখনই সেই বাঁশটা বিস্ফোরণ হয়ে ওঠে এবং তাকে বাঁচাতে গিয়ে রাজা অনেকটাই আহত হয়ে যায়। যাই হোক, এরপর ইউন রাজাকে দেখতে আসে এবং সে সেখানে গিয়ে আঙ্কেলকে জিজ্ঞাসা করে রাজা এখন কেমন আছে। আঙ্কেল তখন বলে রাজার হাত পুড়ে গিয়েছে এবং ডাক্তার তাকে রেস্ট নিতে বলেছে। এরপর ইউন রাজার পাশে গিয়ে বসে এবং রাজার পোড়া হাত দেখে তার অনেক খারাপ লাগে এবং সে তখন রাজার পাশে বসে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাজার জ্ঞান ফিরলে দেখতে পায় তার হাতে অনেক ব্যথা এবং ব্যান্ডেজ করা রয়েছে এবং সে পাশ ফিরতেই দেখে ইউন সেখানে ঘুমিয়ে রয়েছে। তখন রাজা ইউনের চুলগুলো নেড়ে দিচ্ছিল এবং তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। আর ঠিক তখনই ইউনের ঘুম ভেঙে যায় আর সে রাজার হাত চেপে ধরে বলে তুমি আমার জন্য এত পাগল কেন বলো তো, আজ যদি তোমার কিছু হয়ে যেত। এই কথা বলে সে কান্না করতে থাকে। তখন রাজা তার মাথায় হাত রেখে বলে তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো ইউন। আর ঠিক তখনই একজন সৈনিক এসে জানায় গত রাতের ঘটনা কে ঘটিয়েছে আমরা সেটা জানতে পেরেছি। রাজা তখন বলে তাকে আমার সামনে হাজির করো। তখন রানী এবং তার দাসীকে তাদের সামনে হাজির করা হয়। মিস্টার সি তখন প্রমাণ করে দেয় যে রানীর দাসী এই ঘটনাটা ঘটিয়েছে এবং মিস্টার সি এটাও প্রমাণ করে দেয় যে ষড়যন্ত্রের পিছনে রানীর পরিবারও যুক্ত রয়েছে। আর এই সবকিছু প্রমাণ হওয়ার পর রাজা তখন খুব রেগে যায় এবং সে বলে রানী এবং তার পুরো পরিবারের এই অপরাধের কথা যেন শহরের সবাই জেনে যায় এবং রানীর পুরো পরিবারকে আটক করে জেলখানায় বন্দী করা হয়। আর এই সব কথা শুনে ইউনের মনে তখন অনেক শান্তি লাগে। এরপর ইউন এবং রাজাকে আবার একসাথে দেখা যায়। ইউন তখন রাজাকে একটা মেডিসিন খাইয়ে দিচ্ছিল, কিন্তু ইউনের মন খারাপ দেখে রাজা বলে আচ্ছা রানীর পরিবারকে তো শাস্তি দেওয়া হয়েছে, তাহলে তোমার মন খারাপ কেন? ইউন তখন বলে রানীর পরিবারকে শাস্তি দিয়েছো ঠিক আছে, কিন্তু তুমি রানীকে কেন শাস্তি দিলে? সে তো কোনো ভুল করেনি, তাই আমি চাই তুমি তাকে ছেড়ে দাও। রাজা তখন ইউনের এই উদার মনোভাব দেখে খুব খুশি হয় এবং সে বলে আচ্ছা ঠিক আছে আমি রানীকে ছেড়ে দেব। এরপর ইউন রানীর বাবার সাথে জেলখানায় দেখা করতে যায়। রানীর বাবা তখন তাকে বলে তোমাকে দেখে আমি অনেক খুশি হয়েছি, তুমি অনেক বুদ্ধিমতী এবং তুমি তোমার পরিবারের সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছ। আমার মেয়ের যদি তোমার বুদ্ধির 100 ভাগের 5 ভাগও থাকতো তাহলে সে তার জীবনে অনেক বেশি সুখী হতো। তখন ইউন তার বাবার কবরে পাওয়া সেই চিঠিটা তাকে দেখিয়ে বলে এই চিঠিটা কোথা থেকে আসলো আমার বাবার কাছে। তখন তিনি বলেন এই চিঠিটা আমি তোমার বাবাকে পাঠিয়েছিলাম, আমি এবং তোমার বাবা মিলে জিকে রাজা হতে সাহায্য করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তোমার বাবাকে এই রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অপবাদ দেওয়া হয় এবং তোমার পরিবারকে মেরে ফেলা হয়। এই কথা শুনে ইউন খুব রেগে যায় এবং সে তাকে বলে কিভাবে আমার বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারবো বলো। তিনি তখন সবকিছু ইউনকে খুলে বলতে চায়, কিন্তু তার আগে ইউনকে একটি প্রমিস করতে বলে যে সে যেন কখনো রানীর কোনো ক্ষতি না করে। ইউন তখন তার কাছে প্রমিস করে। তখন তিনি বলেন তোমার বাবা মা যে নির্দোষ সেই দলিলটা এই শহরের সবচেয়ে বড় উঁচু টাওয়ারে রাখা হয়েছে, কিন্তু সেই টাওয়ারে কেউ কখনোই যেতে পারে না, সেখানে শুধুমাত্র রাজার আদেশেই পৌঁছানো সম্ভব। এই কথা শুনে জিহু তখন মন খারাপ করে সেখান থেকে চলে আসে। সে তার রুমে এসে তার দাসীকে জিজ্ঞাসা করে আচ্ছা কিভাবে আমি সব থেকে বড় উঁচু টাওয়ারে পৌঁছাতে পারবো। দাসী তখন বলে রাজার হুকুম ছাড়া ওই টাওয়ারে কেউ কখনোই যেতে পারে না, সর্বশেষ ওই টাওয়ারে যাওয়া হয়েছিল যখন রাজার বিয়ে হয়েছিল। এর কিছুক্ষণ পর ইউনের কাছে একজন এসে খবর দেয় যে রাজার অবস্থা খুব খারাপ। এই কথা শুনে সে তখন দ্রুত রাজাকে দেখতে চলে আসে। তখন একজন কবিরাজ এসে তাকে একটা বই দিয়ে বলে এখানে রাজা সুস্থ হওয়ার ফর্মুলা লেখা আছে, কিন্তু সেই ওষুধ তৈরি করতে ফানজাই নামের এক ধরনের ঘাসের প্রয়োজন। তবে এই ঘাসটা অনেক বেশি রেয়ার, মানে সহজে কোথাও পাওয়া যায় না, এটা একমাত্র ব্ল্যাক মাউন্টেনেই পাওয়া যায়।
তখন আঙ্কেল বলে এই ঘাস সংগ্রহ করা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ ব্ল্যাক মাউন্টেন যে এলাকায় অবস্থিত সেই এলাকার প্রধান হলো ডুও পরিবার, আর এই ডুও পরিবারের সাথে আমাদের রাজার অনেক শত্রুতা রয়েছে। তাদের এই কথা শুনে রাজা তখন উঠে ইয়নকে বলে তুমি কখনোই এই এলাকায় যাবে না, দরকার পড়ে অন্য কোনো কবিরাজকে নিয়ে আসো এবং অন্য কোনো চিকিৎসা পদ্ধতি অ্যাপ্লাই করো। এরপর ইয়ন মিস্টার সিকে দিয়ে রাজার হয়ে একটি চিঠি লিখে পাঠায় ডুয়োর কাছে, এবং ডুও সেই চিঠি দেখে খুব খুশি হয়ে যায়, কারণ এই প্রথম রাজা তার কাছে কোনো কিছু চেয়ে পাঠিয়েছে, এবং ডুও তখন সেই ঘাস দিতে রাজি হয়ে যায়। কিন্তু এদিকে এই সব বিষয় জানার পরে রাজা খুব রেগে যায়। সে বলে আমি তো তোমাদেরকে বলেছিলাম এই বিষয়ে ডুও ফ্যামিলির সাথে কোনো প্রকার কোনো কথা না বলতে, তারপরেও তোমরা কেন তার কাছে সাহায্য চেয়েছো। এমন সময় মিস্টার ডুয়োর পাঠানো লোক ভিতরে আসে। তিনি এসে রাজাকে বলে মিস্টার ডুও তাকে ঘাস দিতে রাজি হয়েছে, কিন্তু একটা শর্ত রয়েছে, সেটা হলো এই ঘাস আনতে ইয়নকে একাই যেতে হবে। যদি ইয়ন একা গিয়ে সেই ঘাস আনতে পারে তবেই মিস্টার ডুও সেই ঘাস দেবে। এই কথা শুনে রাজা আবার রেগে যায় এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু এদিকে ইয়ন সেই লোকটির কাছে এসে বলে আমি আপনার সাথে যাব, আমি যেভাবেই হোক আমাদের রাজাকে বাঁচাতে চাই। লোকটি তখন বলে আচ্ছা ঠিক আছে, রাতে আমার লোক তোমাকে এখান থেকে নিয়ে যেতে আসবে। এরপর রাতে ইয়ন সেই লোকটার সাথে চলে যায়। অন্যদিকে রাতে কেউ একজন রাজাকে ছুরি নিয়ে মারতে আসে, কিন্তু সেখানে রাজা সেজে মিস্টার সি শুয়েছিল। তখন মিস্টার সি সেই লোকটাকে ধরে ফেলে, কিন্তু লোকটাকে কিছু জিজ্ঞাসা করার আগেই লোকটা নিজেই সুইসাইড করে মারা যায়। অন্যদিকে ইয়ন ততক্ষণে মিস্টার ডুয়ের প্রাসাদে চলে যায়। মিস্টার ডুও তখন ইয়নের জন্য অপেক্ষা করছিল। মিস্টার ডুও ইয়নকে দেখে বলে তোমার চেহারা ঠিক তোমার ভাইয়ের মতো, কিন্তু ইয়ন তার সাথে বেশি কথা না বাড়িয়ে বলে যে আমাকে যেভাবেই হোক ঘাসটা তাড়াতাড়ি দিয়ে দিন। তখন মিস্টার ডুও বলে তোমার এখানে আসার কারণ তো আমিই, কারণ কিছুদিন আগে যে রাজার বুকে তীর লেগেছিল সেটা আমার লোকই মেরেছিল, আর সেই তীরের সঙ্গে এক ধরনের বিষ লাগানো ছিল, যেই বিষের ওষুধ একমাত্র আমার কাছেই রয়েছে, আর এই ওষুধ নিতে আজ তুমি আমার কাছে এসেছো। ইয়ন তখন বলে আপনি আমার কাছে কি চান। তখন ডুও বলে আমি যা চাই তুমি কি আমাকে সেটা দেবে। ইয়ন তখন বলে রাজাকে বাঁচানোর জন্য আমি যে কোনো কিছু করতে রাজি। তখন মিস্টার ডুও বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে আমার সাথে এক রাত কাটাতে হবে। ইয়ন বলে আচ্ছা ঠিক আছে তাই হবে। এমন সময় দেখা যায় রাজা সেখানে চলে আসে, কিন্তু রাজার কাছে তখন কোনো অস্ত্র বা কোনো সৈন্য সামন্ত কিছুই ছিল না, সে একাই এসেছিল। মিস্টার ডুও সৈনিকেরা তখন তাকে বাধা দিচ্ছিল, আর এদিকে মিস্টার ডুও তার সামনে ইয়নের সাথে হাসাহাসি করছিল, এবং সে রাজার সামনে ইয়নের কাপড় খুলতে থাকে। এরপর ইয়নকে সঙ্গে নিয়ে ঘরের ভিতরে চলে যায়। এদিকে রাজা বাইরে থেকে চিৎকার করে বলছিল ইয়ন তুমি এখনই ভিতর থেকে বেরিয়ে আসো, আমি চাই না তুমি আমার জীবন এভাবে বাঁচাও, আমি এইভাবে বাঁচতে চাই না, তুমি যদি এখনই বেরিয়ে না আসো তাহলে আমি নিজেই নিজেকে মেরে ফেলবো। এই কথা বলে সে একজন সৈনিকের হাত থেকে তরোয়াল নিয়ে নিজেই নিজেকে মারার চেষ্টা করে। ঠিক তখনই ইয়ন এসে সেই তরোয়ালটা ধরে ফেলে এবং বলে এখান থেকে চলে যাও, কিন্তু রাজা তাকে সঙ্গে করে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু ইয়ন তখন সেখান থেকে যেতে চায় না। রাজা তখন ইয়নের পা জড়িয়ে ধরে বলে আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি প্লিজ আমার সাথে চলো। তখন মিস্টার ডুও সেখানে এসে বলে বাহ খুব সুন্দর নাটক চলছে দেখি এখানে। ইয়ন তখন রাজাকে জড়িয়ে ধরে বলে তুমি শান্ত হও প্লিজ, আমি চাই আমরা দুজনেই যেন এখান থেকে বেঁচে ফিরি। এই কথা বলে ইয়ন তখন আবার ঘরের ভিতরে চলে যায়, আর রাজা তখন বাইরে চিৎকার করে কান্না করতে থাকে। তখন রাজার মনে পড়ে সেই রাতের কথা, যেদিন রাতে সে ইয়নকে তার হাত পা বেঁধে তার ঘরের সামনে রেখে দিয়েছিল, আর সে তার রানীর সাথে রাত কাটানোর কথা বলে ইয়নকে কষ্ট দিচ্ছিল। সেই দিন ঠিক একইভাবে ইয়নও তার মতোই কষ্ট পেয়েছিল, আর এখন সে উপলব্ধি করতে পারছিল এটা আসলে কতটা কষ্টের। এরপর দেখা যায় রাজা কান্না করতে করতে সেখানে তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে, আর সে অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায়। ঘরের ভিতরে মিস্টার ডুও বলে আচ্ছা তুমি কি রাজাকে বাঁচাতে এসেছো নাকি তাকে কষ্ট দিয়ে মারতে এসেছো। ইয়ন তখন বলে আমি অবশ্যই তাকে বাঁচাতে এসেছি, কিন্তু এর মানে এই নয় যে সে দোষী নয়। গত 3 বছরে সে আমাকে যতটা অত্যাচার করেছে এটা তার কাছে কিছুই নয়। তখন মিস্টার ডুও বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে যে প্রমিস করেছিলে সেটা পূরণ করো। এই কথা বলেই সে ইয়নকে শুইয়ে দিয়ে তার সাথে অন্তরঙ্গ সময় কাটাতে থাকে। অন্যদিকে রাজাকে আরেকটি ঘরে হাত পা বেঁধে রাখা হয়েছিল। কিছুক্ষণ পরে ইয়ন সেখানে আসে এবং তার শরীরে সেই মেডিসিনগুলো লাগিয়ে দিতে থাকে। রাজা তখন বলে তুমি যেই পদ্ধতি অনুসরণ করে এই মেডিসিন অর্জন করেছো আমি সেই মেডিসিন চাই না। ইয়ন তখন বলে তুমি এতটা বেপরোয়া কিভাবে হতে পারো, তুমি যখন নিজেই নিজেকে ভালোবাসো না তাহলে আমাকে কিভাবে ভালোবাসবে। এই কথা শুনে রাজা তখন তাকে জড়িয়ে ধরে বলে আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো এমন করবো না, আমি সবসময় তোমাকে ভালোবাসতে চাই, আমি খুব শীঘ্রই তোমাকে বিয়ে করব যাতে কেউ কখনো তোমাকে আর টাচ না করতে পারে। তখন ইয়ন হেসে বলে আরে বোকা তুমি কি ভেবেছো মিস্টার ডু আমার ক্ষতি করেছে। তখন ইয়ন কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ব্যাপারগুলো রাজাকে খুলে বলে। মিস্টার ডু আসলে তার সাথে কিছুই করেনি, কারণ সে ছিল তার ভাইয়ের বন্ধু। ইয়নকে সে তার বোনের মতোই মনে করে, আর এজন্যই সে তার পরিবারের খুনিকে খুঁজে বের করতে সাহায্য করতে চায়। এইসব কথা শুনে তখন রাজা খুব খুশি হয়ে যায় এবং তাকে কিস করে। এরপর রাজা ডুয়োর সাথে বসে কথা বলছিল, তখন সে ডুয়োকে অনেক ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য। ডুয়ো তখন বলে তোমাকে আমার ধন্যবাদ জানাতে হবে না, আমি এটা করেছি
ইউনের জন্য। কিন্তু তারপরও রাজা তাকে ধন্যবাদ জানায় এবং বলে আমার মনে হয় তুমি এতটা খারাপ মানুষ নও, তুমি একজন ভালো মানুষ। এই কথা বলেই রাজা সেখান থেকে চলে যায়। এরপর রাজা মিস জুনের কাছে এসে বলে আমি ইউনকে বিয়ে করতে চাই এবং তাকে এই রাজ্যের রানীর পজিশনে বসাতে চাই। মিস জুন তখন আপত্তি জানিয়ে বলে সে তো একজন দেশদ্রোহীর মেয়ে, তাকে বিয়ে করলে রাজ্যের প্রজারা অনেক অশান্তি শুরু করবে। তাছাড়াও এর আগে তার সাথে ইনসির বিয়ে হয়েছিল, যে ইনসি কিনা তোমাকে মারার জন্য কিছুদিন আগে একটা সৈন্য পাঠিয়েছিল। এই সব কিছু জেনেও কি তুমি তাকে বিয়ে করতে চাও? তখন রাজা বলে দেখুন আমি ইউনকে অনেক আগের থেকে ভালোবাসি, আপনি প্লিজ দয়া করে আমার এই মনের ইচ্ছাটা পূরণ করার সুযোগ দিন। তখন তিনি বলেন আচ্ছা ঠিক আছে, এমনিতে ইউন অনেক ভালো একটা মেয়ে আর ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে, তাই আমি তোমাদেরকে সম্মতি জানালাম, তোমরা বিয়ে করতে পারো। এই কথা শুনে রাজা অনেক খুশি হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। যাই হোক, এর পরের দিকে দেখা যায় ওয়াং একটা ছেলের সাথে দেখা করতে আসে এবং তার কাছে এসে রাজার সব বিষয় খুলে বলে। এবং তখন আমরা দেখতে পাই এই ছেলেটার কেউ নয়, এটা হচ্ছে সেই ইনসি যে ইউনের প্রথম স্বামী ছিল। আর এই ছেলেটাই মূলত রাজাকে সবসময় মারতে চায় এবং সবাই জানে সে পালিয়ে গিয়েছে, কিন্তু আসলে সে এখানে লুকিয়ে রয়েছে। আর সেই মূলত ওয়াংকে পাঠিয়েছে রাজার প্রাসাদে এবং ওয়াং রাজাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করেছে। আর তখন থেকেই ওয়াং তার হয়ে কাজ করছে এবং তাকে সব ইনফরমেশন দিচ্ছে। ইনসি তখন ওয়াংকে আরো বেশি সজাগ থাকতে বলে এবং প্রাসাদে কি হচ্ছে সবকিছু তাকে সবসময় জানাতে বলে। তাদের এইসব কথা শেষ হলে ওয়াং তখন বলে তোমার কথা যদি শেষ হয়ে থাকে তাহলে এখন কি আমরা পার্সোনাল সময় কাটাতে পারি? তখন ইনসি তাকে কাছে টেনে নিয়ে বলে আমি চাই তুমি সবসময় আমারই থাকো। আর এই কথা বলেই তারা একসাথে অন্তরঙ্গ সময় কাটাতে থাকে। এদিকে রাজা এবং ইউন একসাথে বসে তাদের বিয়ের বিষয়ে কথা বলছিল। ইউন তখন রাজাকে বলে তুমি আমার বাবা মাকে চিঠি পাঠিয়ে বলে দাও যে আমাদের বিয়ে ঠিক হয়ে গিয়েছে এবং তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আসতে বলো। রাজা তখন বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু এই কথা বলার পর দেখা যায় তার মন খারাপ হয়ে গিয়েছে, কারণ সে তো আসল বিষয়টা জানতো যে তার বাবা মা আর বেঁচে নেই। এরপর পুরো রাজ্যে জানিয়ে দেওয়া হয় 1 মাস পরে রাজা ইউনকে বিয়ে করবে এবং তাকে এই রাজ্যের রানী হিসেবে ভূষিত করবে। রাজধানীর সব থেকে বড় টাওয়ারে তাদের বিয়ে হবে এবং সেই বিয়েতে সবাইকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়। রাজা ইউনকে বিয়ে করবে এই কথা শুনে জনগণ তখন নিজেদের মধ্যে সমালোচনা শুরু করে দেয়। তখন আমরা দেখতে পারি সেখানে একটা লোক ছিল যে এই কথা শুনে সাইডে চলে যায়। এদিকে ইউন এবং তার দাসী বাজারে গিয়েছিল তার বিয়ের জিনিসপত্র কেনার জন্য। কিছুক্ষণ পর তার দাসী প্রাসাদে ফিরে আসতে থাকে কিছু একটা নেওয়ার জন্য। ঠিক তখনই ওই লোকটা দাসীকে ধরে নিয়ে আসে এবং আমরা দেখতে পাই এটা আর কেউ নয়, এটা হচ্ছে ইউনের ভাই। ইউনের ভাই তখন তার হাতে একটা চিঠি দিয়ে বলে তুমি এটা ইউনকে দিও। আর এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সেই দাসী সেই চিঠিটা ইউনকে দিয়ে দেয়। ইউন তো এই চিঠিটা পেয়ে খুব বেশি খুশি হয়ে যায়, কারণ সে জানতো তার বাবা মা ভাই সবাই মারা গিয়েছে এবং সেখানে লেখা ছিল আজ রাতে তার ভাই তার সাথে দেখা করবে। এদিকে ইউনের ভাই হান ইউনের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। ইউন এসে তার ভাইয়ের সাথে দেখা করে এবং তার ভাইকে এত বছর পরে দেখতে পেয়ে তাকে জড়িয়ে ধরে। তার ভাইয়ের অবস্থা এখন খুব খারাপ ছিল, সে এখন একটা ভিক্ষুকের মতো জীবনযাপন করে। তার ভাই তাকে বলে তুমি কেন রাজাকে বিয়ে করতে চাচ্ছ? তুমি সবকিছু জেনেও কি রাজাকে মেনে নিতে পারবে? ইউন তখন তার ভাইয়ের কাছ থেকে আসল সত্যগুলো জানতে চায়। তার ভাই তখন বলে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তোমাকে ইনসির সাথে বিয়ে দিয়ে ইনসির সব অপরাধ সবার সামনে তুলে ধরতে। আমরা আমাদেরকে দেওয়া কথা মতোই কাজ করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় তারা উল্টো আমাদেরকে অপরাধী বানিয়ে ফেলে এবং আমাদের সবাইকে জেলখানায় বন্দি করে ফেলে। আর একদিন আমার চোখের সামনে আমার বাবাকে খুন করে ফেলে। ইউন যখন জানতে পারে তার বাবা আত্মহত্যা করেনি বরং তাকে খুন করা হয়েছিল, এই কথা শুনে সে খুব কষ্ট পায় এবং সে তার ভাইকে জিজ্ঞাসা করতে থাকে কে তাকে খুন করেছিল। তখন তার ভাই বলে যদি এটা রানীর পরিবার না হয়ে থাকে তাহলে অবশ্যই ইনসি করেছে, কারণ সে সময় ইনজি রাজ্যের সব থেকে বড় আসনে বসেছিল। এইসব কথা শুনে তখন সে অনেক বেশি মর্মাহত হয়ে যায় এবং তার ভাইকে জিজ্ঞাসা করে আচ্ছা ইনসি কেন আমাদের সাথে এমনটা করলো? তার ভাই তখন বলে তুমি এখনো বুঝতে পারছো না, সে আসলে আমাদের পুরো পরিবারটাকেই মেরে ফেলতে চায়। ইউন তখন বলে তুমি চিন্তা করো না, আমি রাজাকে বিয়ে করে আমার বাবা মাকে নির্দোষ প্রমাণ করব। আমি জানতে পেরেছি এই শহরের সব থেকে বড় টাওয়ারে আমার বাবা মাকে নির্দোষ করার দলিল রয়েছে। বিয়ের দিন আমি সেখানে যাব এবং আগের রাজা রানী স্বাক্ষর করা সেই দলিলটি বের করব। তারপর আমি যেভাবেই হোক সেই টাওয়ার থেকে নেমে এসে সবাইকে সেটা দেখাবো এবং আমার বাবা মাকে নির্দোষ প্রমাণ করব। এটা শুনে তখন তার ভাই তাকে সাপোর্ট করে এবং বলে আচ্ছা ঠিক আছে, তাহলে বিয়ের দিন আমি তোমার জন্য টাওয়ারের নিচে অপেক্ষা করব। এরপর তারা একে অন্যকে বিদায় দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ওয়াং বাবার সাথে দেখা করতে আসে। বাবাও তখন বলে ইউনের স্মৃতি হারায়নি, তার সবকিছুই মনে আছে। সে রাজার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এই সবকিছু অভিনয় করছে। ওয়াং তখন বলে তুমি এসব কথা আর কাকে বলেছ? বাবাও বলে আমি আর কাউকে এসব কথা বলিনি। এই কথা শুনে ওয়াং তখন তার গলায় দড়ি পেঁচিয়ে তাকে সেখানেই মেরে ফেলে, কারণ সে চায় না এই বিষয়গুলো আর কেউ জেনে যাক। এই বিষয়টা যদি রাজা জেনে যায় তাহলে এই বিয়েটাই আর হবে না, তাদের সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। যাই হোক, এরপর আস্তে আস্তে তাদের বিয়ের দিন চলে আসে। রাজা ইউনের জন্য রেডি হয়ে বাইরে অপেক্ষা করতে থাকে।
ইউন তখন অনেক সুন্দর করে সেজেগুজে তার সামনে এসে হাজির হয়। রাজা তখন ইউনের দিক থেকে চোখ ফেরাতেই পারছিল না এবং তাদের দুজনকেই পাশাপাশি দেখতে অনেক সুন্দর লাগছিল। এরপর তারা দুজনে সেই বড় টাওয়ারে উঠতে থাকে বিয়ে করার জন্য এবং রাজা তাকে ঠিক সেভাবে বিয়ে করতে থাকে যেভাবে তাকে প্রমিস করেছিল। এদিকে টাওয়ারে ওঠার সময় ইউনের চোখ কিন্তু সেই সিক্রেট রুমের দিকেই ছিল, যে রুমে তার বাবাকে নির্দোষ করার দলিলটা রয়েছে। এরপর তারা টাওয়ারের উপরে উঠে একসাথে প্রতিজ্ঞা করতে শুরু করে এবং তাদের বিয়ের কার্যক্রম শুরু করা হয় এবং বিয়ের সকল নিয়মকানুন মেনে নিয়ে তারা একে অপরকে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে স্বীকার করে। অন্যদিকে ইনজি তার সৈন্যদেরকে নির্দেশ করে, আজ রাজার মাথা যে নিয়ে আসতে পারবে তাকে আমি আমার সৈন্যদলের কমান্ডার বানাবো। এটা শুনে তার সৈনিকেরা সেখানে রাজার উপরে আক্রমণ শুরু করে দেয় এবং রাজা যখন যুদ্ধ করতে ব্যস্ত ছিল তখন ইউন কোথায় যেন হারিয়ে গিয়েছিল। রাজা অনেক খুঁজেও ইউনকে কোথাও দেখতে পায় না। এরপর রাজা সিক্রেট রুমে গিয়ে ইউনকে খুঁজে পায় এবং বলে, দ্রুত আমার সঙ্গে চলো। কিন্তু তখনই ইউন ঘুরে গিয়ে তার দিকে ছুরি ধরে এবং সে রাজাকে বলে, আমি তোমার সাথে যাব না। তুমি কি ভেবেছিলে আমি তোমাকে এমনি এমনি বিয়ে করেছি? 3 বছর আমি তোমার দাসত্ব খেটেছি। এত বছরের এত অপমান, এত অত্যাচার এত সহজে আমি ভুলে যাব? আমার বাবা মায়ের খুনের প্রতিশোধ আমি নেব না? আজ আমি আমার বাবা মাকে নিরপরাধ প্রমাণ করার দলিল খুঁজে পেয়েছি। এসব কথা শুনে রাজা তখন আকাশ থেকে পড়ে এবং তাকে বলে, তোমার সব কথাই মনে আছে? ইউন তখন কান্না করতে করতে বলে, হ্যাঁ আমার সব কথাই মনে আছে। আমি এতদিন তোমার সাথে অভিনয় করেছিলাম আজকের এই দিনটাতে আসার জন্য। আমি যেভাবেই হোক আমার বাবা মাকে নিরপরাধ প্রমাণ করেই ছাড়বো। রাজা তখন ইউনকে বলে, আচ্ছা এসব বিষয় নিয়ে আমরা পরেও কথা বলতে পারবো, কিন্তু এখন আমাদের এখান থেকে চলে যেতে হবে, কারণ ইনজি তার সৈন্যদল নিয়ে আমাদের উপরে আক্রমণ করে দিয়েছে। ইউন তখন কাঁদতে কাঁদতে বলে, তোমার মরে যাওয়াই উচিত। তোমার মতো মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। রাজা তখন এই কথা শুনে বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমার মরে যাওয়াই উচিত। এই কথা বলেই সেই ইউনের হাতে থাকা ছুরি নিজের পেটের ভিতরে গেঁথে নেয়। এরপর সেই ইউনকে বলে, আমি মরে গেলেও তোমার বেঁচে থাকতে হবে। এই কথা শুনে ইউন তখন অনেক অবাক হয়ে যায়। আর এমন সময় তাদের উপরে আগুন পড়তে যাচ্ছিল। এটা দেখে রাজা তখন ইউনকে ধাক্কা দিয়ে সেখান থেকে দূরে সরিয়ে দেয়। অন্যদিকে আঙ্কেল এবং রাজার সৈন্যরা এসে রাজাকে সেখান থেকে নিয়ে যায়, কিন্তু রাজা সেখান থেকে যেতে চায় না। সে বারবার চিৎকার করছিল ইউনকে সেখান থেকে বাঁচানোর জন্য, কিন্তু তারা তার কোনো কথা না শুনে রাজাকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর ইউন সেই আগুনের মধ্যেই আটকা পড়ে যায়। আর এরকম একটা মর্মান্তিক পর্যায়ে রেখে এই ড্রামার এই সিজনটি শেষ হয়ে যায়। তো প্রিয় বন্ধুরা আমার, আপনাদের কাছে এই ড্রামাটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আশা করি সবাই খুব ভালো থাকবেন। টেক কেয়ার।